হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। এখন চ্যাপ্টার 1 সহ সকল পর্ব আপলোড করা হলো। আপনারা যারা প্রথম সিজন শুনেছেন তারা কাট করে শুনে নেবেন, আর যারা নতুন সম্পূর্ণ গল্পটা দেখবেন। 20 জনকে গুলি করে মারার পর হঠাৎ করে আকাশের ফোন বেজে ওঠে। সেই জন্য তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। সেই জন্য রিসিভ করে ফোনের অপর পাশ থেকে কথা শুনে তখনই গুলি করা বন্ধ করে দেয়। তারপর কল কেটে দেয়। ভাই, এদেরকে কি বাঁচিয়ে রাখবো নাকি এখানেই মেরে ফেলবো? ওদের বাঁচিয়ে রাখ। কি বলেন ভাই? এই শালা আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। কত বড় সাহস এদের! হ্যাঁ, আমাদের আস্তানায় এসে হামলা করে। হ্যাঁ, আজকের দিনটা আমার খুশির জন্য, সেজন্য এখন কোনো খুন খারাপি করতে চাই না। কি বলেন ভাই? আজকে কি আছে? আমার আদরের ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, এখনই আমাকে কল দিয়ে বলল, সেজন্য আমি কাল যাব। তাহলে ভাই এই দিকটা? আমার তো আসতে লেট হবে অনেক দিন, ততদিন তুই এই দিকটা দেখিস। যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তোরা সবাই খাবারের আয়োজন করে খাবি। আপনি যখন বলছেন তাই হবে। ওর থেকে দেখিস আর কোনো কথা বের করা যায় কি না। জি ভাই, আমরা অবশ্যই দেখব। হ্যাঁ। পরের দিন আকাশ রওনা দেয়। ওইদিকে ইরাও অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রেল স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করে। তখন আকাশও বসেছিল। হঠাৎ করেই কিছু লোক একটা মেয়েকে বিরক্ত করছিল, কিন্তু মানুষ দেখেও কিছু বলছে না। এদের মতো ছেলেদের জুতা দিয়ে মারা উচিত। কথাটা শেষ হতেই আকাশ ওই ছেলেগুলোকে মারতে থাকে। এতে ইরা অনেকটা খুশি হয়। তবে আকাশের মুখ ঢাকা ছিল আর চোখে ছিল সানগ্লাস, সেজন্য কোনোভাবেই আকাশকে চেনা যাচ্ছে না। শুধু গলায় একটা লকেট ছিল। ওদের মারার সময় লকেট খুলে যায়। মারামারি শেষ। আমার লকেট কোথায়? এই নিন আপনার লকেট। তবে আশ্চর্য বিষয় হলো, আকাশ ইরার মুখটা দেখার আগেই লকেট নিয়ে ট্রেনে উঠে যায়। এটা কি হলো? আমি তো ওই ছেলেটার মুখটাও দেখতে পাইনি। ছেলেটা তো আমার দিকে তাকালোই না। ওরা দুজন আলাদাভাবে ট্রেনে উঠে পড়ে। এরপর আর ওদের কথা তো দূরের কথা, দেখাই হলো না। তবে ইরার শুধু লকেটের কথাই মনে আছে। দুপুরবেলায়, ও মা, দেখে যাও, ভাইয়া এসেছে। ওই জানোয়ারটা এখানে কেন এসেছে? পারুল আক্তার, তোমার ছেলেকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমি চাই না ওর কারণে ঈশার বিয়েতে সমস্যা তৈরি হোক। ও যখন এসেছে তখন বিয়ে পর্যন্ত থেকে যাক। তোমার কি মাথা ঠিক আছে? এই বিয়েতে আদ্রি পর্যন্ত আসবে? তো কি হয়েছে? তাছাড়া অদ্রিয়াপুর তো বিয়ে হয়ে বেবিও আছে একটা। তুই বেশি কথা বলছিস না? ও মা, বাবাকে বলো না। আমি বলি কি, যখন এসেছে তখন বিয়ে পর্যন্ত থাকুক। কোনো দরকার নেই। তুমি জানো না অদ্রি তোমার ভাইয়ের মেয়ে? তোমার ভাই যদি দেখে আকাশ এখানে, তাহলে কতটা ঝামেলা হবে। দরকার পড়লে মামাদের আসতে হবে না। তাছাড়া বাবা, আমাদের তো কোনো কিছুতে কমতি নেই যে মামাদের কথা এত চিন্তা করতে হবে। ঈশা কিন্তু কথাটা খারাপ বলেনি। যদি তোমার ভাই কোনো ঝামেলা করে তাহলে সেটা কিন্তু তোমাকে সামলাতে হবে। আমি কিন্তু বলে দিলাম তোমাকে কথাটা। আকাশ, রুমে যা। আয় ভাইয়া আমার সাথে। ওরা রুমে আসে। আকাশ ফ্রেশ হতে যায়, ততক্ষণে ঈশা নাস্তা নিয়ে আসে। ভাইয়া খেয়ে নে এইগুলো। আচ্ছা বাবা কেন এমন করে বলতো? থাক না ভাইয়া, তাছাড়া তুই যে কোনো দোষ করিসনি সেটা আমি আর তুই জানি। আমি শত বললেও বাবা বিশ্বাস করবে না। সেটা আমি জানি। এখন আমাকে এটা বল, বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। দেখ, যদি আপত্তি থাকে আমাকে জানাতে পারিস। সত্যি বলছি, আমার কোনো আপত্তি নেই। তো বিয়ে কবে? এই তো 2 দিন পরেই অনুষ্ঠান শুরু হবে। তুই কাল আমার সাথে কিন্তু শপিংয়ে যাবি। তুই কি বিয়ের কেনাকাটা করিসনি? আমার জন্য না, তোর জন্য, বুঝতে পেরেছিস? ঠিক আছে,
যাব কালকে। আমি বরং এখন ঘুমাই। দুপুরের খাবার তো খেয়ে ঘুমা। মাত্রই তো নাস্তা করলাম। এখানে তো শুধু মিষ্টি খেলি। আচ্ছা এখন ঘুমাই, রাতে কথা বলবো, ঠিক আছে? আকাশ ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে অদ্রি চলে আসে ঈশাদের বাড়িতে। তবে অদ্রি জানে না আকাশ যে বাড়িতে এসেছে। অদ্রি, তুমি ঈশার রুমে যাও। ঠিক আছে ফুপা। ওইদিকে আমরা দেখে আসি ইরা কি করছে। ইরাও বাসায় এসে তুলকালাম করে ফেলে। বাড়িতে কেউ কি আছেন? আরে ইরা, তুই কখন এলি? আমাদের বললে তো তোকে রেল স্টেশন দিয়ে নিয়ে আসার জন্য গাড়ি পাঠাতাম। আমি যদি এই পরিবারের মেয়ে হতাম তাহলে ঠিকই তোমরা আমার খেয়াল রাখতে। কে বলেছে তুই আমার মেয়ে না? ঈশান, তুই কি আবারও ইরাকে রাগাচ্ছিস? বিশেষ করে ইরা রেগে আছে। ওকে স্টেশন থেকে কোনো আনা হয়নি, তাছাড়া ও একটা কল করে তো জানালো না। আমি কেন জানাবো? আমি এই বাড়ির মেয়ে। যেখানে তোমরা আমার খোঁজ নিবে সেখানে আমাকেই কেন তোমাদের খোঁজ নিতে হবে আমার? আচ্ছা, আমাদের ভুল হয়ে গেছে, এখন যা ফ্রেশ হই, খাবার খেয়ে ঘুমা, অনেক জার্নি করেছিস। এর প্রতিশোধ কিন্তু ভাবির থেকে নিব। ঠিক আছে, তো যেমন ইচ্ছে হয় তেমনি করিস। আচ্ছা মা, আমি রুমে গেলাম। ইরা ওর খাবার খেয়ে ঘুম। এদিকে কিছুক্ষণ যাওয়ার পর অদ্রি আকাশের রুমটা ভেতর থেকে আটকানো দেখে। ফুপি, এই রুমে কে? এই রুমে আকাশ। আপনারা ওকে বাড়িতে কেন আসতে দিয়েছেন? ঈশার বিয়ে বলে কথা। বিয়ে শেষ হলে ওকে চলে যাওয়ার জন্য বলবেন। আমার ভাই আমার বাড়িতে থাকবে, এতে তোর এত সমস্যা কেন বল তো? ঈশা, আমি তোর বড় হই, সেজন্য সম্মান দিয়ে কথা বল। যে মেয়ে বিয়ের আগেই নিজের সম্মান নষ্ট করে ফেলেছে, সে মেয়েকে আমি সম্মান দিব? এটা তুই ভাবলি কি করে? ফুপি, আমাকে কিন্তু ঈশা অপমান করছে। ঈশা, কি হচ্ছে? আমার ভাই আমার বিয়েতে এসেছে, এখানে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সে চলে যেতে পারে। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। তো যা, আমি তোকে আটকে রেখেছি নাকি? হুম হুম। ফুপি, ঈশা সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন আমি বুঝি না। যে খারাপ তার সাথে তেমনই করা দরকার। অদ্রি, ওর সাথে কথা বলতে হবে না, তুই বরং অন্য রুমে যা। অদ্রি চলে যাওয়ার পরে মা ঈশাকে নিয়ে রুমে আসে। ঈশা, কি হচ্ছে এইসব? আমি কি করলাম? তুই কেন ওকে সহ্য করতে পারিস না? যখন তুমি নিজেই সত্যটা জানবে তখনই তুমি বুঝতে পারবে। কোন সত্যিটা? জানতে পারবে, তবে অদ্রিকে বলবে ভদ্রভাবে থাকার জন্য। কোনো রকম যদি ভাইয়াকে নিয়ে অদ্রি বা মামা মামি কোনো কিছু বলে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই কাজ কর, আমিও কাজে গেলাম। একটু পরে অদ্রি ওর বাবা মাকে কল দিয়ে সবটা বলে। কি, আকাশকে ওর বাবা থাকতে দিয়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি পারুলের সাথে কথা বলছি। ফুপু সব জানে। ফুপুর সামনে ঈশা আমাকে অনেক অপমান করলো। ফুপু ঈশাকে অনেক বকেছে। আচ্ছা, আমরা তো কালকে আসছি, তারপর বাকিটা আমরা দেখে নেব। ঠিক আছে আম্মু। পরের দিন সকালে ঈশা আকাশকে নিয়ে শপিং করতে চলে যায়। ভাইয়া, আমি নিজে পছন্দ করে তোকে পাঞ্জাবি কিনে দিব। পাঞ্জাবি তো আমি পরি না। আমার বিয়ে বলে কথা, তোকে তো পড়তেই হবে। আচ্ছা তাই হবে, কিন্তু তোর বর কি করে? আমাদের মতোই, ওদের বিজনেস আছে। তাহলে তো ভালোই হলো। এই নে, এটা পড়। ঠিক আছে। ট্রায়াল রুমে এসে পরে দেখে সবটা ঠিক থাকলে আরও কিছু কিনে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে ওখানকার কফি হাউসে বসে কফি খেতে থাকে। ওখানে ইরাও ছিল, তবে ইরাকে ঈশা এখনও দেখতে পায়নি। ইরা ঈশাকে আকাশের সাথে হেসে কথা বলতে দেখে। এটা তো আমার হবু ভাবির মতো লাগছে। আচ্ছা, ভাইয়াকে একটা ছবি পাঠাই। ইরা ছবি তুলে ঈশানকে পাঠিয়ে দেয়। ছবি দেখার পরে, ইরা, ওই ছেলেটা কে? আমি কি করে বলবো? তুই এখন কোথায় আছিস? কোথায় আবার, শপিং করতে এসে দেখি এই অবস্থা। আমার তো মনে হয় এটা ওর বয়ফ্রেন্ড। আরে মোটেও না, আমি ঈশাকে চিনি, ও 2 বছর ধরে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে ওই ছেলেটা কে? আচ্ছা, আমি পরে জেনে নেব। তোর ঈশাকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। ইরা ওর কাজে চলে যায়। ঈশা আকাশ শপিং শেষ করে বের হয়। ভাইয়া, তুই গাড়ি নিয়ে বের হ, আমি সামনে দাঁড়াচ্ছি। গাড়ি আনতে নিচে যায়। ঈশা হেঁটে শপিং মলের বাইরে আসে। তখন কিছু ছেলে এসে,
মাল তো একের করা। যা বলছিস, ওকে তো ইচ্ছে করছে। ওই খব্বিসের দল, বেশি বাজে বাজে কথা বললে না কনের নিচে কয়েকটা লাগিয়ে দিব। বাহ, মেয়ের দিকে দ্যামাকও আছে। দেখ, ভালো হবে না কিন্তু তোদের জন্য। কি করবি তুই? আমার বোন কিছু করবে না, করব তো আমি। ও, তাহলে তোর বোন হয়? তাহলে একটা কাজ কর, তোর বোনকে আমাদের কাছে দিয়ে এখান থেকে কেটে পড়। আর একটা বাজে কথা বললে তোদেরকেই কেটে দিব। ঈশা, গাড়িতে ওঠ। ঈশা গাড়িতে উঠতে যাবে, ওখান থেকে একটা ছেলে এসে ঈশার হাত ধরে ফেলে। গাড়ি থেকে নেমে ওদের ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। তারপর ঈশাকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে মামা মামি বসে আছে। ওনাদের সাথে কথা না বলে রুমে যেতে চাইবে। দাঁড়া তুই। যা বলার তাড়াতাড়ি করে বলুন, তাড়া আছে আমার। এত তাড়া কিসের তোর? তা জেনে আপনার কি কাজ? আমার বোনের বিয়ে, কাজ তো আমারই থাকবে। তা এতগুলো বছর ধরে তো বোনের কোনো খোঁজও নিসনি, হঠাৎ করে বোন হয়ে গেল? ওটা আমাদের ভাই বোনের ব্যাপার, এখানে আমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আকাশ, কি হচ্ছে এসব? ভুলে যাস না, উনি তোর মামা। ভুলে যাই বলেই তো উনি এখনো ঠিক আছে, নয়তো আরও আগেই আমি। কি করতি তুই? গায়ে হাত তুলতি? তেমনই ধরে নিন। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এক্ষুনি। এই বাড়িটা আমার। এটা আমার বোনের বাড়ি। আপনার বোন যে আমার মা হয় সেটা কি ভুলে যাচ্ছেন? যাই হোক, ঈশা তুই রুমে যা, ওদের সাথে কথা বলে কোনো কাজ নেই। দেখলে আমাদের কতটা অপমান করেছে। তোমাদের যেখানে ছাড় দিচ্ছে না সেখানে ভেবে দেখো আমার কি হাল করে। আমরা কিন্তু চলে যাব। আরে এত মাথা গরম করলে কি হবে বলুন? বিয়ের পরে ও এমনিতেই চলে যাবে। তাই জানা হয়, ওর মতো চরিত্রহীন ছেলেকে বাড়িতে রাখাটাও পাপ। ওইদিকে আকাশ যাদের মেরেছে তারা এখন হসপিটাল। ওদের বাবা এমপি, সেই জন্য পুলিশকে দিয়ে আকাশের ঠিকানা বের করে নেয় গাড়ির নম্বর দিয়ে। কিছুক্ষণ পরে পুলিশ বাড়িতে চলে আসে। দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তেমনই হবে স্যার, ভেতর থেকে ডেকে আনি। যাও তাহলে। ভিতরে এসে আকাশের বাবা মা ডাক দেয়, ওনাদের সাথে কথা বলতে থাকে। তারপর আকাশ, ঈশা আর বাকিরাও বের হয়। আপনারা কেন? স্যার, ক্যামেরায় এই ছেলেটা ছিল। ওই চল আমাদের সাথে। আমার ভাই কি করেছে? এমপির ছেলেদের মেরেছে। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে উঠিয়ে নিতে চেয়েছিল, সেই জন্য আমার ভাই ওদের মেরেছে। তাও আপনার ভাই অন্যায় করেছে, সামান্য হাত ধরার জন্য কেউ কাউকে এভাবে মারতে পারে না। তাহলে কি চাইছেন? ওরা আমার বোনের সাথে খারাপ কিছু করুক, তারপর আমি ওদের মারতাম? হ্যাঁ, তেমনই কিছু দরকার ছিল। যখন খারাপ কিছু হয়নি তখন তাদের না মারা দরকার ছিল। ঘটনা যদি আপনার মেয়ের সাথে হতো তাও কি এটাই বলতেন আপনি? এত কিছু শুনতে আসেনি, এই মেয়েটাকেও গাড়িতে তোল। এভাবে আকাশ চুপ থাকতে পারল না। পুলিশকে তো লাথি দিল, বাকি হাবিলদারকেও মারতে থাকে। আকাশের বাবা মা আর মামা মামি তো ভয়ে আছে। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস? পিস্তল বের করে আকাশের দিকে ধরে। 2 সেকেন্ডে পিস্তল আকাশ ওর কাছে নিয়ে নেয়। এইসব পিস্তল দিয়ে আমাকে ভয় দেখাতে আসবি না, বুঝতে পারলি? তোকে থানায় নিয়ে এমন মার মারবো যা তুই সারা জীবন মনে রাখবি। অফিসার, নিয়ে যান ওকে, ইচ্ছে মতো মারতে থাকুন ওকে। মামি, এসব কি বলছো? ঠিকই বলছি, সারা জীবন শুধু গুন্ডামি করেই গেল। নিন, কথা বলুন। তোর কোনো কলই তোকে বাঁচাতে পারবে না। কথা না বললে হয়তো তোর চাকরিটাই থাকবে না। দেখি তো তুই কাকে কল করেছিস। নাম্বার থেকে অফিসার নিজেই ভয় পায়, ভয়ে ভয়ে কথা বলতে থাকে। কথা শেষ করে কাপা হাতে ফোন দেয়। আমাদের মাফ করে দিন, আমরা এই বাড়িতে কখনো আসবো না। যাওয়ার আগে একটা কথা শুনে যা। জি বলুন, কি কথা? ওই এমপির ছেলেদের বলে দিবি 2-3 দিনের ভিতরে ওর ছেলেদের হয়তো হাত থাকবে না, নয়তো পা থাকবে না। যদি তোকে আমি এই নিয়ে কোনো কাজ করতে দেখি তাহলে তোর এর চেয়ে বেশি খারাপ অবস্থা হবে। কথা দিচ্ছি, আমি আপনার চোখের সামনেও কখনো আসবো না। ওরা তো চলে যায়। এবার আকাশ ওর মামা মামির উদ্দেশ্যে বলে, ভদ্রভাবে থাকবেন। আমাকে নিয়ে একটা কথা যদি বলেন তাহলে আপনাদের দুজনের কি হাল করব তা আমি জানি না। তুই তো রীতিমতো গুন্ডামি শুরু করে দিয়েছিস। এখানে গুন্ডামির কি হলো? আমার ভাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু পুলিশের সাথে যা করেছে। যেখানে ওরা চুপচাপ চলে গেছে সেখানে তুই এত কথা বলছিস কেন বলতো? দেখেছো বাবা,
ঈশা আমার সাথে কিরকম কথা বলছে? আচ্ছা, ঝামেলা যখন মিটে গেছে তখন তোমরা রুমে যাও। ওরাও যে যার রুমে চলে যায়। ঈশা এসে আকাশের সাথে গল্প করতে থাকে। আচ্ছা, একটা সত্যি কথা বলবি কি? আমি কি তোকে মিথ্যে কথা বলি? আমি তো বলিনি। তাহলে কি জিজ্ঞেস করবি কর। আচ্ছা, তুই রিলেশন করিস না কেন ভাইয়া? অদ্রির কাণ্ড দেখেও তোর কি মনে হয় না মেয়েরা বিশ্বাসের যোগ্য না? কিন্তু ভাইয়া, সব মেয়ে তো আর একরকম হয় না। কিন্তু সবাই তো আবার ভালোও হয় না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কি কথা বল। আমার একটা ননদ আছে, তুই চাইলে আমি তুই কি এখনো পিচ্চি রয়ে গেলি? বড় হবি কখন? আমি আবার কি করলাম? কোনো কারণে যদি তোর ননদের সাথে আমার ঝামেলা হয় কোনো কিছু নিয়ে, তখন তো সবাই তোকেই দোষ দিবে। এর বাহিরে তুই বুঝতে পেরেছিস? এটা তো ভেবে দেখিনি। তাহলে তুই ভাবতে থাক, কাল তো তোর গায়ে হলুদ। অনেক বড় করে অনুষ্ঠান করা হবে। আচ্ছা, আমি একটু কম বের হব। এই সন্ধ্যাবেলায় কোথায় যাবি তুই? এমপির কাছে যাব। ওনার কাছে কি দরকার? ওর ছেলেকে যে মেরেছি, যদি বিয়ের দিন কোনো ঝামেলা করে সেজন্য কথা বলে আসি। যদিও সে যদি বলে কোনো ঝামেলা করবে না, তাও আমি কোনো রিস্ক নিব না। তবে ভাইয়া, একটু সাবধানে থাকিস। চিন্তা করিস না, সাবধানেই থাকবো। বেরোয় হসপিটালে আসে। এমপি আকাশকে দেখে, তুই এখানে কেন? তোর তো জেলে থাকার কথা। জেলে নেওয়া কি এতই সহজ? তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি জেলে না নিলে ওই হসপিটাল বা কবরে যে কোনো একটা জায়গায় তো তোকে নিবই আমি। দেখ, আমি তোর সাথে একটা সমঝোতা করতে এসেছি। কী ধরনের সমঝোতা? তোর ছেলে আমার বোনের সাথে খারাপ করেছে, তাই আমি ওদের মেরেছি। ব্যাপারটা তুইও এখানে পুরোপুরি ভুলে যা। আমার ছেলে হসপিটাল, আর তোর বোনের তো বিয়ে হবে। আমিও দেখব তোর বোনের বিয়ে কিভাবে হয়। তোর কি মনে হয় আমার বোনের ক্ষতি তোকে আমি এত সহজে করতে দিব? আমার সাথে হাজার হাজার লোক আছে, কতজনকে তুই আটকাবি? কতজনকে আটকাবো জানি না, তবে তোর ছেলেকে ধরলে ঠিকই তুই আটকে যাবি। মানে কি বলতে চাস? কথাই না, কাজে করে দেখাচ্ছি। একটা ইঞ্জেকশন নিয়ে এমপির ছেলের শরীরে কি একটা কেমিক্যাল ঢুকিয়ে দেয়। এই, তুই কি করেছিস? একদম চেঁচাবি না। বাঁচবো না মানে? যদি আমার ছেলের কিছু হয়ে যায়? কিছু তো হবে, তবে 4 দিন পরে। 4 দিন পরে মানে? আমি একটা ভাইরাস ওর শরীরে দিয়েছি, ঘাবড়ানোর কিছু নেই। এই ভাইরাস 4 দিন পরেই ওর কাজ শুরু করবে। তবে তোর ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চাস, তাহলে 4র্থ দিন আমি নিজে এসে ভাইরাসের অ্যান্টিডোট দিয়ে দিব। যদি এর ভিতরে আমি তোর পরিবারকে শেষ করে দিব? এসব করলে তোরই ক্ষতি। কেননা তোর কোনো লোক যদি আমার বোনের বিয়েতে ঝামেলা করে, তাহলে তোর ছেলের অ্যান্টিবডি তো পাবে না। 4 দিন পরেই তোর ছেলের মৃত্যু। এখন তুই ঠিক কর। ঠিক আছে, আমার লোক কোনো ঝামেলা করবে না। না করলেই সবার জন্য ভালো হবে। চলি আমি এখন। হসপিটাল থেকে বাসায় ফিরছিল। রাস্তায় একটা মেয়েকে কিছু ছেলে দাঁড় করিয়ে ট্রিস করতে থাকে। সেই জন্য, তোমাদের কি কোনো কাজ নেই? কাজ তো করছি, কিন্তু তুই এসেই তো বাধা দিলি। আমাকে বাঁচান ওদের হাত থেকে। আবারও ইরার পুরো মুখ ঢাকা, আর আকাশেরও। সেজন্য কেউ কাউকে চিনতে পারছে না। আকাশ তো ইরাকে দেখেই নি, আর ইরা যাও দেখেছে কিন্তু চিনতে পারছে না। দেখ, তোদের 1 মিনিট না, 1 মিনিট অনেকটা সময় হয়ে যায়। 20 সেকেন্ড দিলাম সময়, এখান থেকে চুপচাপ বিদায় হও। যদি না যাই আমরা, তাহলে কি করবি? এরপর নিজেদের পায়ে হেঁটে যেতে পারবি না। বাহ, হিরো এসেছে হিরোগিরি দেখাতে। ধর শালাকে। কি করার, ওদের আবারও মারতে থাকে। মারতে মারতে আবারও আকাশের গলা থেকে লকেট খুলে যায়। আবারও ইরা সেই লকেটটা দেখে। আরে, এটা তো সেই লকেট যেটা আমি রেল স্টেশনে দেখেছিলাম। তার মানে এটাই সেই ছেলে। ওইদিকে মারামারি শেষ হয়ে যায়। ইরা আকাশকে ওর লকেট দিয়ে দেয়। এই নিন আপনার লকেট, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনিই তো ওই রাতে। দেখুন, এখান থেকে আপনার চলে যাওয়াটা ভালো, নয়তো ওদের লোক আরও আসতে থাকবে। ইরাকে কোনো কথাই বলার সুযোগ না দিয়ে গালেতে উঠিয়ে দেয়। বেচার ইরা 2 বার আকাশকে পেয়েও মিস করে গেছে। বাসায় আসার পরে, ইরা, তোর হাতে একটা কিসের দাগ? রাস্তায় কিছু ছেলে আমাকে দাঁড় করিয়ে বাকিটা বলতে থাকে। সবটা শুনে, ছেলেটা তোকে 2 বার বাঁচালো,
ওকে সাথে করে নিয়ে আসতে। আরে ওই ছেলে কথা বলার সুযোগই তো দেয় না আমাকে। আচ্ছা, যাওয়ার হয়েছে, এরপর থেকে তুই একা আর বের হবি না। ঠিক আছে, বের হব না। তবে ওই ছেলেগুলোকে আমি দেখে নেব। থাক ভাইয়া, কিছু করতে হবে না, যা করার ওই ছেলেই করেছে। আচ্ছা, তুই রুমে যা। ওরাও যে যার মতন কাজে ব্যস্ত। কিছুক্ষণ পরে অভ্র আকাশকে কল দিয়ে ওই দিকের পরিস্থিতি জানায়। ভাই, এখন কি করব আমরা? ওরা যখন কোনো কিছু বলছে না তাহলে ওদের মেরে ফেল। কিন্তু ওদের মেরে ফেললে সত্যিটা তো জানা হলো না। যখন বেঁচে থেকে ওরা কোনো কাজে আসছে না তখন ওদের মেরে ফেলাই ভালো হবে। আচ্ছা ভাই, তা ওইদিকে কি খবর? খবর কিছুটা ভালো আবার কিছুটা খারাপ। কেন ভাই, কি হয়েছে? আসার পর থেকেই মারামারি লেগেই আছে। এমনিতে এমপির ছেলেকে মেরেছি। এমপি কিছু বলেছিল? এমপিকে যা করার আমি করেছি, তবে বোনের বিয়ে বলে রিস্ক নিতে চাই না। এইসব এমপি মন্ত্রী তো আমাদের ভয়ে ঠিক মতো কথাই বলে না। শুধু বোনের বিয়ে বলে চুপ করে আছি। তাছাড়া আমি চাই না বিয়েতে কোনো ঝামেলা হোক। যদি কোনো অতিথির অসুবিধা বা হামলা হয় তাহলে তো আমারই বিপদ। এমনিতে আমি তো সবই জানি। এমনিতে একটা ঘটনার জন্য আপনাকে বছরের পর বছর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। এখন যদি আবারও কোনো অঘটন ঘটে তাহলে তো আপনাকে আবারও সবাই। সে সুযোগ ওরা পাবে না। ভাই, আমি আসবো কি কিছু লোক নিয়ে? তার দরকার হবে না, চিন্তা করো না, আমি সব সামলে নিব। ঠিক আছে ভাই, রাখি। তবে দরকার পড়লে আমাকে জানাবেন, আমি লোকজন নিয়ে চলে আসবো। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে। তোমরাও সাবধানে থাকবে। বস, আমাদের গায়ে হাত তো দেওয়া দূরের কথা, কেউ চোখে চোখ রাখারও সাহস পায় না। এদের কথা শেষ হয়। পরের দিন ঈশার গায়ে হলুদ। পুরোপুরি সব কাজ শেষ হয়ে যায়। বিয়ের দিন সকালবেলায় বাবা, মা, আমি তো তোমাদের ছেড়ে যাব। বিয়ের পরে সব মেয়েকেই তো নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। বলছিলাম কি মা, তোমরা ভাইয়াকে ক্ষমা করে দিয়ে বাড়িতে রেখে দাও। তা কখনো হবে না। কিন্তু আমি হলে যাওয়ার পরে তোমাদের খেয়াল কে রাখবে বলো? ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই চিন্তা কর কিভাবে অন্যের বাড়িতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবি। আমি পারবো, তবে বাবা মা, তোমরা হয়তো একটা কথা জানো না। আবার কি কথা? ঈশা কিছু বলতে যাবে তখনই আকাশ চলে আসে। ভালো হয়েছে তুই এসেছিস। কেন, কিছু কি হয়েছে? তেমন কিচ্ছু হয়নি, তোকে নিয়ে কথা হচ্ছিল। আমি তো চলে যাব। এবার এই ঘরে তুই বিয়ে করে একটা ভাবি নিয়ে আয়, তাহলে বাবা মার কষ্ট কম হবে। বাড়িতে এমনিতেই কাজের লোক আছে 6 জন। বাবা, মেয়ে আর ঘরের বউরা যা করবে কাজের লোকেরা তো তা করবে না। তোকে তো কিছু ভাবতে হবে না। তাছাড়া তোর বিয়ে শেষ হলেই ও যেন চলে যায়। বৌভাত পর্যন্ত তো থাকতে দিবে। ঠিক আছে, তবে এর বেশি আর একটা দিনও না। দুপুরে বরযাত্রী চলে আসে। আকাশও গেটের সামনে এসে দাঁড়ায়। ছেলের গাড়ি থেকে ঈশান আর ইরা একসাথে নামে। আপনারা ঠিকই ধরেছেন, ইরার ভাইয়ের সাথে আকাশের বোনের বিয়ে হচ্ছে। ইরা ওর ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। এই প্রথম আকাশ আর ইরা একজন আরেকজনের মুখটা দেখতে পেয়েছে। কি ব্যাপার, গেটে কোনো মেয়ে নেই কেন? এই তো আমি আছি। আচ্ছা, আপনি ভাবির কি হন? আমি ঈশার মামাতো বোন। তাহলে তো তোমার সাথে আড্ডা দিতে পারবো। ভাইয়া তুই থাক, আমি ভিতরে গেলাম। আরে, আমাকে একা ফেলে চলে যাবি তুই? এখানে এতগুলো ছেলের মাঝে আমি একা কি করব? ইরা অদ্রি চলে যায় ঈশার কাছে। আকাশ আর ঈশান কথা শেষ করে ভেতরে নিয়ে আসে। আমি ঈশার বড় ভাই, অথচ আমাকে কেউ একটা কথা বললো না। ঈশা নিজেও জানায়নি। সে অনেক বড় কাহিনী, পরে না হয় শুনে নিবেন। ওরা দুজনে তো গল্প করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো হয়ে যায়। তারপরেই তাহলে আজ থেকে তুমি আমার ভাবি হয়ে গেলে, কিন্তু একটা বিষয়ে আফসোস থেকে গেল। কোন বিষয়ে? আমার যদি একটা বেয়াই থাকতো, মানে তোমার যদি একটা ভাই থাকতো, তাহলে কতই না দুষ্টুমি করতাম। তবে আফসোস তা নেই। কে বলেছে আমার ভাই নেই? কি বলো, তোমার নিজের ভাই? আমার আপন বড় ভাই। আর ওই দিন রেস্টুরেন্টে তুমি তার সাথেই আমাকে দেখেছো। কি বলো ভাবি, আমি আরও কি না কি ভেবে নিয়েছি। সরি ভাবি, তা আমার বেয়াইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দাও।
আচ্ছা, আমি ওকে ডেকে নিচ্ছি। ঈশা, তোর কি মাথা ঠিক আছে? আমি কি করলাম? তুই জানিস না আকাশের চরিত্রে সমস্যা আছে? কি বলছেন? আমি ঠিকই বলছি। 7 বছর আগে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো, ফুপা ফুপু চলে এসেছিল, নয়তো আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। কি বলছেন ভাবি? তোমার ভাই এত খারাপ? আরে না, এরা বিশ্বাস করো, আমার ভাই মোটেও এত খারাপ না। অদ্রি, তুই বাইরে যা, ইরার সাথে আমার কথা আছে। ভাবি, যা বলার অদ্রির সামনে বলো। ভাগ্য ভালো আপনি আমাকে বলেছেন, নয়তো আমার সাথে ও যদি সেই রকম কাজ করার চেষ্টা করতো তাহলে তো আমার অনেক। আচ্ছা অদ্রি, তোর ছেলেকে নিয়ে আয় তো। আমার ছেলেকে কেন নিয়ে আসবো? আমি তাহলে একটা বিষয় ক্লিয়ার করে দিব। কোন বিষয়ে? আগে ওর বাচ্চাকে নিয়ে আসুক, তারপর বলছি। অদ্রি ওর বাচ্চাকে নিয়ে আসে। ঈশা অদ্রির হাত ওর বাচ্চার মাথায় রাখে। কি হচ্ছে এসব? একটা কথা বল। কি কথা বল? তোর বাচ্চার মাথায় হাত দিয়ে বল, তুই আমার ভাইয়ের নামে যা বলেছিস সব সত্যি বলেছিস? আমি পারবো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, অদ্রি আমার ভাইয়ের নামে যা যা বলেছে তাকে বলো তার বাচ্চার মাথায় হাত রেখে সে কথাগুলো বলতে। ঈশা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই আমার ভাইয়ের নামে এভাবে বদনাম করে বেড়াবি, বোন হিসেবে আমি সেটা মেনে নিব? তুই তা ভাবলি কি করে? অদ্রি কোনো কথা না বলে ওর বাচ্চাকে নিয়ে চলে যায় রুম থেকে। এবার ইরা ঈশাকে জিজ্ঞেস করে, ভাবি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আমার ভাইকে নিয়ে তুমি যা ভাবছো অন্তত সেই ধারণা তোমার থাকবে না। ঠিক আছে, বলো। ঈশা 10 মিনিট ধরে ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে, এই জন্য নিজের বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে সাহস পাইনি। ঠিক ধরেছ, যদি ও সত্যি বলতো তাহলে এখনো বলতে পারতো। বিশ্বাস করো, আমার ভাইকে অদ্রি সবার সামনে অনেক খারাপ বানিয়েছে, অথচ আমি সব সত্যি জানার পরেও ভাইকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই পারিনি। যদি আমি সত্যিটা বলে দিই তাহলে আমার মামা মামি আর মামাতো বোন আর শ্বশুরবাড়ির লোকের কাছে। আর বলতে হবে না, বুঝতে পেরেছি সব কথা। কিন্তু তোমার বাবা মাকে বলে তোমার ভাইকে ফিরিয়ে আনো। মা তো এখনো বিশ্বাস করে ভাই এসব করতেই পারে না, কিন্তু বাবা তো বিশ্বাসই করে না। সত্যি আমি দুঃখিত, না জেনে তোমার ভাইকে ভুল বুঝেছি। যেখানে আমার পরিবারের সবাই এরকম করলো সেখানে তোমার আর কি দোষতেই বলো? আচ্ছা, আমার বেয়াইকে ডেকে আনো। তবে হ্যাঁ, আমি যে সব কিছু জানি এই বিষয়ে কিন্তু কোনো কিছুই বলবে না। আচ্ছা, বলবো না। তবে যাই করো, আমার ভাইকে কষ্ট দিও না। 7 বছর ধরে পরিবার থেকে দূরে থেকেছে, জানি না কত কষ্ট করেছে। শুধু আমার বিয়ে বলে ভাইয়াকে আনতে পেরেছি। কিন্তু কি? কাল ওকে চলে যেতে হবে। কালকে কেন? বাবা বলেছে কালকে তোমাদের বাড়ি থেকে আসার পরে যেন চলে যায়। আচ্ছা, এখন ওকে ডাকো। আমি বাড়িতে 5 দিন আছি, সেই জন্য তোমার ভাই থাকবে আমাদের বাড়িতে। কিন্তু তোমার পরিবার? ওইসব তুমি আমার ওপরে ছেড়ে দাও। তাছাড়া তোমার ভাই আমাদের বাড়িতে 5-7 দিন থাকতেই পারে, আমাদের কোনো অসুবিধা হবে না। যদি তোমার বাবা কিছু বলে তাহলে সেটা আমি সামলে নিব। সত্যি বলছো? একটু পরে আকাশ রুমে আসে। ইরা তো এক পলকে তাকিয়ে আছে আকাশের দিকে। আমাকে ডেকেছিস? বস এখানে, পরিচয় করিয়ে দেই। ভাইয়া, ও আমার একমাত্র ননদ ইরা, আর ইরা ও আমার বড় ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যাপারে কথা হচ্ছিল। আচ্ছা শুনুন, ভাবি যখন আমাদের বাসায় যাবে, মানে সন্ধ্যা দিকে, আপনি তো সাথে আসবেন। যখন যাবেন আপনার পুরো ব্যাগ গুছিয়ে নেবেন। ব্যাগ কেন গোছাবেন? কারণ আমাদের বাড়িতে 5-7 দিন থাকবেন। তা কি করে সম্ভব? দেখ ভাই, আমি ওই বাড়িতে চলে গেলে তো পুরো একা হয়ে যাব। তুইও চলে যাবি। তোর সাথে যদি ঠিকমতো কথাই বলতে না পারি তাহলে আমার কি ভালো লাগবে তুই বল? কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? ওইসব আমার কাছে ছেড়ে দিন। এখন চলুন আপনার রুমে। আমার রুমে কেন?
আপনাকে ব্যাগ গোছাতে সাহায্য করব। আরে তার প্রয়োজন হবে না। আরে চলুন তো। আকাশের রুমে আসা একে একে সব কিছু গুছিয়ে নেয়। তখন ইরা টেবিলের উপরে একটা লকেট দেখতে পায়, যে লকেটটা ইরা 2 বার দেখেছিল। লকেট দেখে চিনতে পারে। আচ্ছা, এই লকেটটা কার? কার আবার? আমার। আর এখানের ছবিটা? আমার আর ঈশার ছোটবেলার ছবি। তাহলে কি ওই দিন? ওই দিন কি? এরপর ইরা একটা স্টেশনের নাম বলে, আরও কিছু জিজ্ঞেস করে। সবটা শুনে আপনি কি করে জানেন? এই সব আপনাকে ভাবতে হবে না। রুম থেকে বেরিয়ে আসে। তবে ইরা অনেক খুশি, কেননা আপনারা তো জানেন একবার রেল স্টেশনে ইরাকে বাঁচিয়েছে, এখনও বাঁচিয়েছে। সেই জন্য ইরা অনেক খুশি হয়ে যায়। তার একটু পরে শুনলাম তুই নাকি ঈশার সাথে ও শ্বশুর বাড়িতে যাচ্ছিস। আমি যেতেই পারি, এতে তোর কি সমস্যা? তোর যে নজর, আবার দেখিস তোর বোনে ননদের সাথে সেম কাজ করে তোর বোনকে ওই বাড়ির লোকের কাছে ছোট করিস না। কথাটা শুনে অদ্রিকে একটা থাপ্পড় দেয়। তখনই ওখানে ইরা এসে হাজির। আমি মনে হয় ভুল সময়ে এসে গিয়েছি, কিন্তু আপনার মুখে তো হাতের ছাপ লেগে আছে। আপনি কি ওনাকে থাপ্পড় মেরেছেন? উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় তো খাবেই। ইরা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা থাকবে? অনেক গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বেয়াই, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা না হয় কথা বলে আসছি। আকাশ গাড়ির কাছে এসে দেখে জায়গা নেই, সেজন্য আকাশ ওর ব্যাগটা ঈশার কাছে দিয়ে দেয়। ইরা, ও মনে হয় ভিতরে জায়গা তো নেই। আচ্ছা ভাইয়া, তুই বরং ইরাকে নিয়ে চলে আয় আমাদের গাড়ি একটা নিয়ে। তোমার তো বাইক আছে, তাহলে ওটা নিয়ে চলে আসিও। আচ্ছা, সাবধানে যাবেন। আমি আসাতে আপনাদের সমস্যা হবে না তো? আমি ঈশার কাছ থেকে সব শুনেছি। তুমি 7 দিন কেন, বছর থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না। উল্টো তুমি দেখলে আমাদের সাথে বিজনেস দেখাশোনা করতে পারবে। না ভাইয়া, আমার নিজেরই বিজনেস আছে অন্য শহরে। আচ্ছা, তুমি ইরাকে সাথে নিয়ে চলে আইসো। বরযাত্রী সবাই চলে যায়। আকাশ এখনো বাড়ির বাইরে। ওদের বাড়িতে সাবধানে থাকিস। যদি তোর কারণে তোর বোনের সংসারে কোনো ক্ষতি হয়, তাহলে আমি তোর কি অবস্থা করব তা আমি নিজেও জানি না। ওইদিকে রুমের মধ্যে অদ্রিত আকাশের নামে অনেক বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে। তখন আপনাকে এইসব ভাবতে হবে না। আপনি যে বিয়ের আগেই আপনার বয়ফ্রেন্ডের সাথে ধরা খেয়েছেন, আর সেটা ধামাচাপা দেওয়ার জন্য আকাশের নামে সব দোষ দিয়েছেন, তার সবই আমি জানি। ওইসব মিথ্যা কথা। যদি মিথ্যেই হয়, তাহলে ওই রাতে আপনার বাচ্চার মাথায় হাত রেখে কেন ওই কথাগুলো বলতে পারলেন না? ওটা আমি এমনিতে বলিনি। আপনি কি জানেন আপনার ওই কথায় প্রমাণ হলো আকাশের যে কোনো দোষ নেই? দেখুন, আপনার ভালোর জন্যই বললাম, নয়তো দেখবেন আপনার সাথেও বিছানায় শুয়ে যেতে আকাশ কিন্তু ভাববে না। আকাশ যদি আমার সাথে একই বিছানায় শুতেও চায়, তাও আমি ওকে না করব না। সেই জন্য ওর নামে উল্টোপাল্টা বলবেন না। চলি এখন। ইরা বাইরে এসে দেখে সবাই চলে গেছে। আকাশ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ইরার জন্য। বাইকে বসুন, আমাদের বাইকে করেই যেতে হবে। ঠিক আছে, চলুন। আপনারা কিন্তু কাল সময় মতো চলে আসবেন। তোমরা সাবধানে যেও। আকাশ, ওই বাড়ি থেকে কোনো কথা যেন না শুনতে হয়। সেটা তোমার ভাই ভাবি আর তোমার ভাইয়ের মেয়ে যদি কোনো ঝামেলা না করে তাহলে শুনতে হবে না। ওরা বাইক চালাতে থাকে। ইরা পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরে। এভাবে তো কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড অথবা স্বামীকে জড়িয়ে ধরে। ঠিক মতো না ধরলে তো পড়ে যাব, তখন কিন্তু সব দোষ আপনার হবে। আচ্ছা, যেভাবে ইচ্ছে হয় সেভাবে জড়িয়ে ধরুন। এই প্রথম ইরা কোনো ছেলেকে এমনভাবে জড়িয়ে ধরেছে যা ইরার থেকে অনেক ভালো লাগে। একটু পরেই ওরা হসপিটালে আসে। এসে এমপি ছেলেকে একটা ইঞ্জেকশন দেয়। এবার তোর ছেলে অনেকটা বিপদমুক্ত। এবার তুই পালাবি কি করে? এবার তোকে আমার লোকেরা মারবে, সাথে ওই মেয়েকেও। আমরা কি করেছি? আরে, এটা তো সেই ছেলে যে আমাকে শপিং মলের বাহিরে আমার ওড়না নিয়ে। তোদের কি আসলেও ধৈর্য নেই? সবেমাত্র একটা ডোজ দিয়েছি, আরও 2টা দিতে হবে। যদি আমাকে মেরে ফেলতে চাস মেরে ফেল, কিন্তু 2 দিন পরে তোর ছেলেও মারা যাবে। এই না, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। এখানে একটা সাইন কর। কি আছে এখানে? তোকে আমার মোটেও বিশ্বাস নেই। তোর ছেলে ভালো হওয়ার পরে তুই আমার পরিবারের ক্ষতি করতে চাইবি, সেজন্য এখানে সাইন কর।
কি লেখা আছে এই কাগজে? এখানে লেখা আছে, আমার পরিবারের সাথে আমার বোনের পরিবারের যদি কোনো ক্ষতি হয় তার পুরো দায়ভার তুই নিবি। আমি কেন দায়ভার নিব? কারণ তুই এখন যা করেছিস তা আবারও করতে পারিস। সেজন্য সাইন কি দিবি নাকি আমি চলে যাব? এমপি কোনো কিছু না ভেবেই সাইন করে দেয়। আকাশ হসপিটাল থেকে বের হয়ে থানায় আসে আর কাগজের ফটোকপি করে। সে থানায় জমা দিয়ে পুরো বিষয়টা বলে। পুলিশ যখন লিখিত পেয়েছে তখন তারা লিখিত অভিযোগ নিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, আপনার পরিবারে কোনো হামলা হলে আমরা এমপিকে ধরবো। আপনি এখন আসতে পারেন। সব কাজ শেষ করে আবার ও বাইকে ওঠে, তবে আগের তুলনায় এবার আরও শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা, তোমার ভয় করেনি এমপির ছেলেকে মারতে? মারার সময়ে এইগুলো দেখে মারবো নাকি? তা ঠিক বলেছ, তবে তুমি যে মেয়ের জন্য এইসব করলে সে কি তা জানে? তা আমি কি করে বলবো? আর কতক্ষণ আর কোন দিকে যেতে হবে? সামনে থেকে বামে, সোজা রাস্তার শেষে আবার বামের প্রথম বাড়িটা। 3 মিনিট পরে চলে আসে বাড়িতে। ওরা দুজনে নেমে ভিতরে আসে। কিরে, এত লেট হলো তোর? মা, বাইকের চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল, ওইটা ঠিক করতেই লেট হয়ে গেল। আকাশ, ভিতরে আসো। বাড়িতে অনেক মেহমান, সেজন্য আকাশকে নিয়ে ইরা ওর রুমে চলে আসে। এটা আমার রুম। রুমটা দেখে তো গোছানো মনে হচ্ছে না। আমি এখানে থাকি না, অন্য শহরে থাকি। আচ্ছা, ফ্রেশ হয়ে নি। আচ্ছা, আপনার বাবা মাকে মিথ্যা বললেন কেন? সব সময় সত্যি যে বলতে হবে তার তো কোনো মানে নেই, বলুন। এটা ঠিক বলেছেন, কিন্তু আমি এই রুমে থাকলে আপনাকে যদি কেউ কিছু বলে? ভয় পাবেন না, এই রুমে আমারও কিছু ভাই বোন থাকবে, সে সাথে তুমিও। তাহলে তো ভালোই হয়। রাতে সব কাজ শেষ করে অনেক আড্ডা দিয়ে ওরা নিজেদের কাজ শেষ করে। কিছুক্ষণ পরে এবার জামাই বউকে সবাই রুমে রেখে বাকিরা ঘুমোতে যায়। কি আর করার, সবাই বের হয়ে রুমে চলে আসে আর আড্ডা দিতে থাকে। রাত 3টা ওরা গেম খেলে সময় পার করে দেয়। তখন আকাশের ফোন কল আসে। এত রাতে কে কল দিল? আমি কথা বলে আসছি। কোনো মেয়ে নয় তো? এই দেখুন ছেলের নাম। ঠিক আছে, কথা বলে আসুন। বাহিরে এসে কথা বলতে থাকে। অভ্র কল দিয়েছিল। একটা সমস্যা হয়ে গিয়েছে। আবার কি সমস্যা হলো? আমরা তো সবাই মিলে আজকে খাবার খেলাম, এর মধ্যে আমাদের উপরে কারা যেন আক্রমণ করলো। সবাই ঠিক আছে তো? জি ভাই, সবই ঠিক আছে। যারা আক্রমণ করেছিল ওরা 10 জন এসেছিল, আর আমরা তো ছিলাম 150 জন। ওরা কারা ছিল, কোনো খবর কি পেয়েছো? একটা নতুন গ্যাং তৈরি হয়েছে, ওরা এই কাজটা করেছে। কাল সকালে ওদের পুরো আস্তানা মিশিয়ে দিবি। আপনার বোনের বিয়ে, সেই জন্য ভেবেছিলাম মারামারি করব না, কিন্তু যখন আপনি বলছেন তখন আমরা কালকেই হামলা করব। তা ভাই, এমপি আর কোনো ঝামেলা করছে? হ্যাঁ, করেছিল, কিন্তু আমি ওদের আটকে রেখেছি। কোনোভাবে ওরা আর কিছু করতে পারবে না। ঠিক আছে ভাই, সাবধানে থাকবেন। কথা শেষ করে রুমে আসে আকাশ। এসে দেখে সবাই শুয়ে পড়েছে, সেজন্য ওয়াশরুমে ফ্রেশ হতে আসে। দরজা খুলে দেখে ইরা জামা খুলে দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে চিৎকার করতে যাবে, তখনই ইরা আকাশকে ভিতরে ঢুকিয়ে নেয়। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন, তাও খালি শরীরে? বিয়েতে পরা জামা গায়ে দিয়ে ঘুমানো যায় নাকি? সবাই শুয়ে পড়েছে, সেই জন্য ভাবলাম চেঞ্জ করে নি, কিন্তু আপনি তো এসেই আমার সব দেখে নিলেন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে দেখিনি। আমি বাইরে যাচ্ছি, আপনি বাকিটাও চেঞ্জ করে আসুন। আমি কাউকে কিছু বলবো না। মনে থাকে যেন কথাটা। আচ্ছা বলুন তো, আমি কি বেশি মোটা? আমি কি করে তা বলবো? এইভাবে দেখেও কি বলতে পারছেন না আমি মোটা না চিকন? জামা পরলে তো সেটাও বুঝবেন না। আপনি বেশি মোটা না, একদম পারফেক্ট আছেন। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আমি বাইরে যাই, কেউ দেখে নিলে আপনারই বদনাম হবে। ঠিক আছে, যাও, তবে কেউ যেন কোনো কিছু না জানে, বুঝতে পেরেছো? কি আর করার, বের হয়ে যায়। ইরাও একটু হাসি দিয়ে চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পরে বের হয় সে। ঘুমন এখন, সকালে আবার উঠতে হবে, মানুষ অনেক বেশি, সেই জন্য আপনাকে নিচে ঘুমোতে হচ্ছে।
এইগুলো কোনো ব্যাপার না। পরের দিন সকালবেলা সবাই রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু আকাশ আর ইরা এখনও ঘুমাচ্ছে। তবে ওরা দুজনে আলাদাভাবে, মানে বিছানা আর ফ্লোরে। অনেক তাড়াতাড়িভাবে অদ্রি চলে আসে সেখানে। এসেই দেখে ইরা আকাশ একই রুমে। সেজন্য অদ্রি ইরার বাবা মা ঈশান আর ঈশাকে ডেকে ওই রুমে নিয়ে আসে। এসে সবাই দেখে এই অবস্থা। দেখলি তো তোর ভাইয়ের কাণ্ড, একটা মেয়ের সাথে একা একটা রুমে। ছি ছি। বাবা, মা, বিশ্বাস করুন আমার ভাই এরকম না। ঈশান, তুমি তো অদ্রি, ওরা দুজন এখানে একা ঘুমায়নি, বুঝতে পেরেছো? এখানে ওরা 7 জন ঘুমিয়েছে, বাকি 5 জন বের হয়ে গেলে কিছুক্ষণ আগে। তাছাড়া এরা একটু লেট করেই ওঠে। সেজন্য আমার মনে হয় আদ্রি, আপনার কথা ভুল হচ্ছে। ওনাদের কথায় ইরা আকাশের ঘুম ভেঙে যায় আর উঠে পড়ে। বাবা মা, তোমরা এখানে কেন? অনেক বেলা হয়েছে, এবার তো ঘুম থেকে ওঠ, মেহমানও আসতে শুরু করেছে। আচ্ছা তোমরা যাও, কিন্তু একটা কথা বলতে এতজন আসতে হয়? আমরা এমনিতে এসেছি। আকাশ, তুমিও ফ্রেশ হয়ে নাও। ভাইয়া তাড়াতাড়ি করো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ইরা ফ্রেশ হতে চলে যায়, বাকিরাও যায়। কাজটা ভালো হলো না। খারাপের কি হলো? যে কেউ দেখলে তো এটাই ভেবে নিবে। তোর মনে তো সবসময় খারাপ চিন্তাই থাকে। দেখ, আমি তোর ভালোর জন্য বলছি, তুই তোর ভাইকে এ বাড়িতে রাখিস না, নয়তো দেখবি তোর সংসারটা ও ধ্বংস করে দিবে। দেখ, তোর সাথে আমি কোনো কথা বলতেই চাই না। তুই দেখিস, আমি তোর এই সংসার দেখবি নষ্ট করে দিব। কিভাবে করবি? দেখ না আমি কি করি। এবার ঈশাও এই কথাগুলো ঈশানের পরিবারকে জানায়। ওনারা শোনার পরে, আচ্ছা তোমার মামাতো বোনকে আমরা বরং বাড়ি থেকেই বের করে দিই, কি বলো? সেটাই করি। বলছিলাম কি মা, আজকেই তো ওরা চলে যাবে, সেই জন্য থাক। তুমি যখন বলছো তাই হবে, তবে এরপর তোমার এই মামাতো বোন যেন আমাদের বাড়িতে আর কখনো না আসে। ও তো আসার আর সেই সুযোগও পাবে না। বিকালবেলায় সবাই খেয়ে যে যার মতো চলে যায়, কিন্তু অদ্রি যেতে চাইছে না। সেই জন্য ইরার বাবা মা নিজেদের সম্মানের কথা চিন্তা করে, কিছু বলতেও পারছে না তারা। মা, কি দরকার ওর এখানে থাকার? আচ্ছা, ও যখন থাকতে চেয়েছে তখন 2টা দিন থেকে যাক। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অসুবিধে আছে। দেখ ঈশা, যখন ওনাদের কোনো অসুবিধা নেই তখন অদ্রি 2টা দিন এখানে থাকবে। আমরা তাহলে চলি। ফুপা চলো, তোমাদের এগিয়ে দেয় সামনের দিকে। অদ্রি ওনাদের নিয়ে সামনে যাওয়ার পরে, বাবা, মা, আপনারা রাজি হয়ে গেলেন? দেখো, তোমার বাবা যদি বলে তাহলে আমরা না করি কি করে? এখন যদি আমরা না করে দিই তাহলে তুমি বুঝতে পারছো, তোমার পরিবার ভেবে নিবে আমরা মেহমানদের সাথে খারাপ ব্যবহার করি। ঈশা মা বাবা ঠিকই বলেছে। কিন্তু অদ্রি যখন এখানে আছে, আমি শিওর ও কোনো না কোনো একটা ঘটনা ঠিকই ঘটাবে। ওইদিকে ইরা আকাশ শহরটা দেখতে থাকে নতুন করে। যদিও এইদিকে আকাশের কম আসা হয়, তবে অনেক পরিবর্তন হয়েছে এইদিকে। আচ্ছা যেখানে থাকো ওখানে কি কাজ করো? এই তো ছোটখাটো একটা বিজনেস। তুমি কি করো? আমি তো পড়াশোনার জন্য এত দূরে থাকি, তবে আর 1 বছর হলে পড়া শেষ, তারপর বাড়িতে চলে আসবো। তাহলে তো ভালোই হবে পরিবারের জন্য। আচ্ছা এখন তো তোমার বোন নেই বাড়িতে, তাহলে বিয়ে করে কাউকে নিয়ে আসলেই তো হয়। যেখানে বাবা বাড়িতে আসতে দিচ্ছে না সেখানে বিয়ে তো অনেক দূরে। পছন্দের কেউ কি আছে? আমার কোনো পছন্দ নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সিঙ্গেল। সেম কথাটা তো আমিও জিজ্ঞেস করতে পারি। যদি আমার বয়ফ্রেন্ড থাকতো তাহলে রাতে ওয়াশরুমে ভিতরে ওইভাবে দেখার পরে তুমি এভাবে আমার সামনে থাকা তো দূরের কথা, আমার পরিবারের সামনে আসতেও পারতে না। কথাটা কিন্তু ভুল বলনি। এবার উঠি চলো, নয়তো সবাই খুঁজতে বের হবে। ওরা উঠতে যাবে তখনই চেয়ারম্যানের ছেলে ওর একজন বন্ধুকে নিয়ে ওদের সামনে আসে। আরে ইরা নাকি? চোখে কি দেখিস না? আরে এত রেগে যাও কেন বলো? তোদের জন্য বাবা মা আমাকে অন্য শহরে লেখাপড়া করাচ্ছে। তাহলে তোমার অন্য শহরে লেখাপড়ার কারণ এরাই?
হ্যাঁ, আমরা এতটা ধনী হয়েও এদের কিছুই করতে পারছি না। এর বাবা একে তো চেয়ারম্যান, তার উপরে জেলার পদে আছে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি তোমাকে ভালোবাসি? তোমাকে আমি বিয়ে করতে চাই। তোর মতো লুচ্ছাকে আমি বিয়ে করব? এটা তুই ভাবলি কি করে? দেখো এরা, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো, আমি কোনো কিছু মনে করব না। মনে না করলেই ভালো। কিন্তু এই ছেলেটাকে? আমি ওর ভাবির। ও আমার বয়ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশুনো করি। কি, তোমার বয়ফ্রেন্ড আছে? আর সেই কথা আমি জানি না? তুই জানলেও কি আর না জানলেও কি? তুই ওকে সাইডে নিয়ে যা, আমার ইরার সাথে একটু বোঝাপড়া আছে। আজকে ওর এমন জায়গায় হাত দিব যেন ও বুঝতে পারে আমার সাথে এমন করার ফল কি হতে পারে। চল ভাই, তুই আমার সাথে, ভাই ভাবির সাথে একান্ত সময় কাটাবে। আকাশের হাত ধরে নিয়ে যেতে চাইলে আকাশ অন্য হাত দিয়ে ইরার হাত ধরে। ছেড়ে দে ভাবির হাত। যদি না ছাড়ি? তাহলে তোর এই হাত হাতের জায়গায় যে থাকবে না। এবার আকাশ ইরার হাত ছেড়ে দিয়ে চেয়ারম্যানের ছেলেকে একটা ঘুষি মারে। এতে কিছুটা দূরে এসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হয়। ছেলেটা যখনই মুখে হাত দেয় 2-3টা দাঁত খুলে এসে হাতে পড়ে। ওই তুই করেছিস কি? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মোবাইল বের করে কাউকে কল করতে যাবে, মোবাইলটা নিয়ে ওখানেই আছাড় মারে। লোকটা ছেলেটার কাছে যায়। আপনাকে হসপিটাল নিয়ে যাই, এদের পরে দেখে নেব। ওরা হসপিটালে চলে যায়। ইরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। এখন কি হবে? ওদের লোক যদি আমাদের বাড়িতে এসে কিছু করে? বিন্দুমাত্র ভয় পেও না, আমি তো আছি, সব সামলে নিব। ইরাকে নিয়ে বাসায় ফিরতে থাকে, সাথে অভ্রকে বলে এই থানার ডিসির নাম্বার নেয়। তারপর তাকে কল দিয়ে সবটা বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেয়ারম্যানকে কল দিয়ে বলেছি যেন সে কোনো প্রকার ঝামেলা না করে। তাড়াতাড়ি করুন, নয়তো চেয়ারম্যানকে মেরে ফেলতে আমি 1 মিনিটও সময় নিব না। আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি নিজে কথা বলছি। ওরা কথা বলতে থাকে। ইরা বাড়িতে এসে ওর বাবা মা ভাইকে সবটা বলতে থাকে। এবার কি হবে? ওই চেয়ারম্যানের ছেলেকে কারণে এরাকে এত দূরে ভার্সিটিতে পড়াচ্ছি। চিন্তা করবেন না, আমি সামলে নিব সব কিছু। কিন্তু কিভাবে সামলাবে? যে কোনোভাবে হোক সামলে আমি নিবই। ওইদিকে চেয়ারম্যান খবর পেয়ে হসপিটালে আসে। পুরো ঘটনা শোনার পরে আজকে আমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। জি ভাই, আমি লোক রেডি করছি। কিছুক্ষণ পরে চেয়ারম্যান লোক নিয়ে এসে হাজির হয় ইরাদের বাড়িতে। আপনার পরিচয়? স্যার, এটা সেই ছেলে যে ছোট সাহেবকে মেরেছে। সত্যি তোর সাহস আছে বলতে হবে, আমার ছেলেকে মেরে এখনো এই বাড়িতে তুই টিকে আছিস? আচ্ছা, তোকে তো ডিসি কল করার কথা, কিন্তু সে কি তোকে কল দেয়নি? ডিসি তোর কথায় আমাকে কল দিবে এটা তুই ভাবলি কি করে? কি বলিস? কল তো দেওয়ার কথা ছিল। ইরাকে নিয়ে চল, আর এই ছেলেকে এখানে এমন মার মারবি যেন সারা জীবন বিছানায় শুয়ে থাকে। প্লিজ ভাই, এমনটা করবেন না। আমার মেয়েকে ছেড়ে দিন। কত টাকা হলে ব্যাপারটা আপনি ভুলে যাবেন বলুন? আমার ছেলেকে ও মেরেছে, এর কোনো ক্ষমা নেই। এই নে তোর ফোনে ডিসি কল দিল বলে। চেয়ারম্যান তাকিয়ে দেখে ডিসির নাম্বার থেকে কল এসেছে। জি স্যার, বলুন। একটা ছেলে আপনার ছেলেকে মেরেছে, সে কিন্তু কোনো সাধারণ ছেলে না। যদি ওই ছেলেকে কিছু করেন তাহলে কিন্তু আপনার চেয়ারম্যান পদের সাথে সাথে আপনাকে দুনিয়া থেকে গায়েব করে দিবে। কি বলছেন স্যার? এটা তো সাংঘাতিক ওই ছেলে। সেজন্য বলছি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন ওর থেকে, পরে আমি ডিটেলসে বলবো। আপাতত এই ছেলের সামনে তো দূরের কথা, ও যে পরিবারে আছে সেখানেও যাবেন না। ঠিক আছে, তাই করব। কথা শেষ করে আবারও সবার সামনে আসে। দেখ, তুই কে তা আমি জানি না, তবে যা শুনেছি এতে আমি চলে যাচ্ছি। আমি তো সে কখন থেকে এইগুলোই তোকে বলে যাচ্ছি, যদি সব কিছু ঠিক রাখতে চাও তাহলে সুন্দরভাবে চলে যাও। হ্যাঁ, চলে যাব এখান থেকে। আরেকটা কথা মনে রাখ, কোনোভাবে যেন আমি তোকে বা তোর লোকদের এই বাড়ির ক্ষতি করতে যেন না শুনি। কোনো চিন্তা করবেন না, আমার কোনো লোক আর এই বাড়িতে আসবে না। যদি তোর ছেলেকে আমি দেখি, ইরার পিছনে তো দূরের কথা, সামনেও যেন না দেখি, নয়তো বংশের প্রদীপ আমি নিভিয়ে দিব। ও কখনো সামনে আসবে না। চেয়ারম্যান তার সব লোকদের নিয়ে চলে যায় ওখান থেকে। রফিক চৌধুরী তো অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি আকাশ তোমার প্রশংসা না করে
আমি পাচ্ছি না। যে কাজ আমি এতগুলো বছর ধরেও পারিনি তা তুমি একদিনই করে দিলে। তাহলে আর ভয় নেই বলছো? চেয়ারম্যানের কথা শুনে তো তেমনটাই মনে হলো। আচ্ছা, সবাই রুমে চলো। সত্যি তোমার জন্য আজকে আমি পুরোপুরি বিপদমুক্ত হলাম। এখন তাহলে খাবার খেয়ে ঘুমাও। হ্যাঁ চলো। এরপর মোটামুটি 2 দিন কেটে যায়। ইরা আকাশ অনেক ঘোরাঘুরি করে, যদিও বাসার কেউ এই নিয়ে কোনো কথা বলে না, কেননা বাড়িতে আসলেও চেয়ারম্যান ছেলের কারণে ইরা বাড়ি থেকে বের হতো না। কিন্তু এখন ভালোভাবে ঘুরতে পারছে, সেই জন্য ওইদিকে। বাবা, তুমি ওদের কিছুই করলে না? মাথা গরম করিস না, ডিসি আমাকে নিজেই এই নিয়ে মানা করলো। যে সাহস ওরা এত বছর ধরে পায়নি, সেই সাহস ওরা এখন পায় কি করে? ওদের বাড়িতে একটা ছেলে এসেছে, ওই ছেলের কারণেই এতটা সাহস পেয়েছে। এখন আমরা কি করব? আপাতত কয়েকটা দিন অপেক্ষা কর, ডিসির সাথে কথা বলে একটা বিহিত করে নিব। এখানের কথা শুনে তো বুঝতে পেরেছেন ইরার পরিবারের বিপদ এখনো কাটেনি। ওইদিকে রাতের বেলায় ইরা আকাশ গল্প করছে রুমে, তখনই অদ্রি ওদের দুজন্য দুধ নিয়ে আসে। দুধ কার জন্য? তোমার আর আকাশের জন্য। আকাশ বের হলে খেয়ে নিব। একটু পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ইরা আকাশ দুজনেই দুধটা খেয়ে নেয়। একটু পরেই ওরা বিছানায় ঘুমিয়ে পড়ে। ওদের এরকম অবস্থা দেখে অদ্রি ওদের দুজনের বিছানায় ইরার উপরে আকাশকে শুইয়ে দেয়। রুমের দরজা বাহির থেকে আটকে দেয়, যেন ওরা কোনোভাবেই বের হতে না পারে। এরপর ওর কাজ শেষ করে নেয়। পরের দিন সকালবেলা। ঈশা, তোমার ভাইকে নাস্তা দিয়ে আসো। ভাইয়াকে তো রুমে দেখলাম না। হয়তো ফ্রেশ হতে গেছে। ইরাকে ডেকে আনুন। আচ্ছা তুমি বসো, আমি ইরাকে ডেকে আনছি। নাজমা বেগম এসে দেখে রুমের দরজা খোলাই আছে। আসলে অদ্রি সকালে আবারও দরজা খুলে রাখে। ইরার মা দরজা খুলে দেখে আকাশ ইরা একই বিছানায়, আর ওরা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। ছি 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 ছি, আমার মেয়ে হয়ে এই কাজ করতে পারলো? ইরা, ইরা, এই ইরা, আকাশ ঘুম থেকে ওঠো। কিন্তু ওদের কোনো সাড়া শব্দ নাই। পরিবারের বাকিরাও রুমে আসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ঈশা তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। অদ্রি এসেই বলে, হাই আল্লাহ, বেয়াই, আপনাদের মেয়ের কি সর্বনাশ করেছে? অদ্রি, তুই চুপ থাক। চুপ থাকি কি করে বল? সারা রাত কি করে এখনো ঘুমাচ্ছে? ছি ছি ছি, বোনের শ্বশুর বাড়ির কথা ও একবার ভেবে দেখলো না? ঈশান আকাশকে ধরে রুম থেকে বের করে ঘুম ভাঙা। ঠিক আছে মা। ঈশান আর ঈশা মিলে আকাশকে ধরে অন্য রুমে আনে, সাথে ঘুমও ভাঙায়। নাজমা আর রফিক চৌধুরী ইরার ঘুম ভাঙায়। তারপর ওদের দুজনে একই রুমে আনে। তোমরা আমাদের ঘুম থেকে ডেকে এই রুমে এনে বসিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? দেখেছেন কতটা বেশরমের মতো কথা বলছে? বাবা মা, কি হয়েছে বলবে তো? রাতে তোরা কি করছিস? আমি, আকাশ, অদ্রি, আমরা তিনজনে লুডো খেলেছি। আমি প্রথম হই, সেজন্য আমি আমার রুমে চলে গিয়েছি। কিছুক্ষণ পরে তো তুমি আমাদের জন্য দুধ নিয়ে এলে। আমি, আকাশ দুধ খাওয়ার পরে ও লুডো বাকিটা খেলছিলাম। এরপর কি তোমার রুমে যাওয়ার কোনো খেয়াল হয়নি? এটা তো আমারই রুম। তুই তো তোর রুমেই ছিলি, কিন্তু আকাশ তোর সাথে তোর বিছানায় শুয়েছিল, তাও তোকে জড়িয়ে ধরে। এইসব কি বলছো বাবা? ও যথেষ্ট ভালো ছেলে। এরা, আমি তোমাকে এর আগেও মানা করেছি। আকাশ সোজাগে অনেক কিছু করে ফেলে। আমার তো মনে হচ্ছে কয়েকটা দিন যাওয়ার পরেই এরা মাও হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমাদের মাথা ঠিকই আছে। সারা রাত কি করেছিস আল্লাহ জানে। এটা জানাজানি হলে আমরা মুখ দেখাবো কি করে? যদি আমাদের খারাপ কিছু মনে হয় তাহলে তোমরা আমাদের বিয়ে দিয়ে দাও। এটা কি বলছো ইরা? ও তোমার সর্বনাশ করেছে আর তুমি ওকে ছেড়ে দিবে নাকি? সর্বনাশ হলে আমার হয়েছে, তাতে আপনার কি? এরা, মুখে মুখে তর্ক করা ঠিক না। ঈশা, তোমার বাবা মাকে বলো আমাদের বাড়িতে এখন আসার জন্য। কিন্তু মা, বাবা মাকে না বলে ব্যাপারটা এখানে মিটিয়ে নিলে হয় না? ওনাদের জানালে সমস্যা কি? সমস্যা আছে আম্মু। আকাশ ভাইয়া যখন 20 বছর বয়স তখন অদ্রি ভাইয়ের নামে সেমভাবে একটা মিথ্যা খবর দেয়। এতে ভাইয়া 7 বছর তার পরিবারের থেকে আলাদা ছিল। তুই কি করে জানিস? ঈশা আমাকে সব বলেছে। এরা, তুই কি জানিস কিছু?
এই অদ্রি আকাশের থেকে ওর 7টা বছর কেড়ে নিয়েছে। তাছাড়া মা, আমার তো মনে হয় আমাদের মাঝে যা কিছু হয়েছে তার জন্য অদ্রি দায়ী। আরে আমি কি করলাম? তুমি আমাদের দুধ দিয়েছো, ওটা খাওয়ার পরে আমাদের আর কিছু মনে নেই। আমি কিছু করিনি। গ্লাসে এখনো কিছু দুধ আছে, যদিও সত্যি কিছু করে না থাকে তাহলে ওকে বলুন বাকি দুধ খাওয়ার জন্য। আমি দুধ খাই না। মিথ্যে কেন বলিস? তুই তো প্রতিদিন সকালে 1 গ্লাস করে দুধ খাস। আমাকে যেতে হবে, আমি যাই। অদ্রি চলে যায়। ইরার পরিবার কি করবে ভেবে পাচ্ছে না। আমরা না হয় বুঝলাম ওদের ফাঁসানো হয়েছে, কিন্তু এরা তোর সাথে কিছু করেনি তো? কি যে বলো না আম্মু, ঘুমের কারণে কোনো কিছু করার হুঁশ ছিল নাকি আমাদের? বেশরমের মতো কথা বলতে লজ্জা করে না? একটা কথা বলি প্লিজ, আর যাই করুন আমার বোনটাকে কষ্ট দিবেন না। আমি ইচ্ছে করে তো করিনি। ঠিক আছে, মেনে নিলাম, যা হওয়ার হয়েছে। এই নিয়ে কথা বলতে চাই না আমরা। আর ইরা, তোর যখন কোনো ক্ষতি হয়নি তখন তো আর সমস্যা নেই। আপনারা অদ্রিকে আর এই বাড়িতে জায়গা দিবেন না। ঠিক আছে, এই মেয়েকে আর জায়গা দেব না। আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? আচ্ছা আকাশ, তোমার সাথে ওদের ঠিক কী কী করেছিল তা আমাদের যদি একটু বলো। ঈশা, বলবো কি সবাইকে? হ্যাঁ বল, তাহলে ওনারাও তোকে সন্দেহ করবে না। তাহলে শুনুন, 7 বছর পূর্বে মা, ও মা কোথায় তুমি? কি হয়েছে বল। খিদে পেয়েছে, খাবার দাও। ঈশাকে বল তোকে খাবার দিতে। ও তো ছোট, ও কি পারবে? পারবে। ঠিক আছে যাচ্ছি, ওই পেটনি আমাকে খাবার দে। তুই আমাকে পেতনি বললে তোর মাথা আমি চিবিয়ে খাবো বলে দিলাম। পেটনি তো রক্ত খায়। আমি কি ওইসব পেতনির মতো খব্বিস নাকি? আমি তো তোর মগজটাই খাবো। তোর কি মগজ নেই? নেই বললেই তো তোরটা খাবো। ঈশা, আকাশকে খেতে দে। মা দেখো না, তোমার ছেলে আমাকে পেতনি বলছে। তোরা আবারও শুরু করে দিয়েছিস। তোদের জ্বালায় আমি পারি না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো। কি কথা? অদ্রির সাথে ভাইয়ার বিয়ে দিলে কেমন হয়? ওই তোর কি মাথা ঠিক আছে? ওর মতো ক্যারেক্টারলেস মেয়েকে আমি বিয়ে করব না। তাহলে আর আমাকে পেতনি বলবি না? ঠিক আছে, বলবো না। আচ্ছা শোন, অদ্রি আজকে বেড়াতে আসবে। মা, তুমি জানো না আমি ওই মেয়েকে সহ্য করতে পারি না। ও তো তোর মামাতো বোন। মামাতো বোন হলেও ওর চরিত্র তো অনেক খারাপ। ও আবার কি করেছে? এইটুকু এক মেয়ে ও, আরও অলরেডি 4টা বয়ফ্রেন্ড চেঞ্জ করছে। কি বলিস? যা, এইভাবে বলিস না। আচ্ছা শোনো, তোমাকে আমি আগেই বলে দেই, ও যেন কোনোভাবেই আমার রুমে যেন না ঢোকে। ঠিক আছে, বলে দিব। এখন তুই বাজারে গিয়ে কিছু সবজি কিনে আন। মেহমান আসলে মানুষ মাছ মাংস আনায়, আর তুমি সবজি আনতে বলেছো। তোরা 2 ভাই বোন তো মাছ মাংস ছাড়া খাস না, কিন্তু অদ্রি মাংস খায় না, ও মাছ আর সবজি খায়। এখন ওই নবাবজাদির জন্য আমাকে বাজারও করতে হবে। ভাইয়া, আসার সময় আমার জন্য অবশ্যই মনে করে আইসক্রিম আর ফুচকা আনবি। তাহলে তুইও চল, বাজার নিয়ে বাইকে করে আসলে তোর জন্য এইগুলো নেওয়ার সময় পাবো না। ঠিক আছে, বলো ভাইয়া। মা, আমরা গেলাম। বাইকে করে ওরা চলে যায়। ওরা যাওয়ার 30 মিনিট পরেই অদ্রি আসে। ফুপি, কেমন আছো তুমি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা ফুপি, বাসায় আকাশ ঈশা নেই যে, ওরা কোথায় গেল? ওরা ভাই বোন বাজারে গেল, তুই ভিতরে যা, ওরা কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। ওইদিকে ঈশা আর আকাশ বাজারে যাচ্ছিল, তখন কিছু ছেলে এসে ঈশাকে কথা শোনাচ্ছে। তোরা জানিস না ও আমার বোন, তারপরেও কোন সাহসে তোরা ওকে এইগুলো বলছিস? ওরা ভয়ে কিছু না বলে চলে যায় ওখান থেকে। ওরা এরপর বাজার করে চলে আসে বাড়িতে। তুই ভিতরে যা, আমি বাইক ভিতরে রেখে আসছি। ঠিক আছে ভাইয়া। এরপর ওরা 3 জনে আড্ডা দিতে থাকে। তার মধ্যে অদ্রির কল আসে বারবার একটা ছেলের নাম্বার থেকে। কে কল দিচ্ছে তোকে? আরে, আমার বন্ধু কল দিচ্ছে। তাহলে কথা বল।
না থাক, লাগবে না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা তোর ইচ্ছে। অদ্রি ওয়াশরুমে যায়। সেই ফাঁকে আকাশ কল রিসিভ করে। ওই ছেলের সাথে প্রাঙ্ক করতে থাকে। ঈশাও মিটমিট করে হাসতে থাকে। তারপর ওই ছেলেকে রাগিয়ে কলটা কেটে দেয়। দেখলি তো কত বড় মিথ্যেবাদী ছিল ও। ঠিক বলেছিস ভাইয়া, কিন্তু ওর বয়ফ্রেন্ড তো অন্য একটা ছেলে ছিল। তুই কি ওই ছেলেকে চিনিস? চিনি বলতে আমাকে ছবি দেখিয়েছিল। এরই মধ্যে অদ্রি বের হয়ে আসে। তারপর ওরা আবারও আড্ডা দিতে থাকে। এইভাবে 2 দিন কেটে যায়। তারপর একটা ছেলে আসে আকাশদের বাড়িতে, মানে অদ্রির বয়ফ্রেন্ড আসে। অদ্রি, আমি তোমার ফুফার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি। তুমি এখানে কেন এসেছো? এছাড়া কি করব বলো? আচ্ছা ওখানেই থাকো, আমি আসছি। রাতে অদ্রি বের হয়ে ওই ছেলের সাথে দেখা করে। তারপর ওরা কি কি করেছে তা আর নাই বা বললাম। যখন অদ্রি রুমে আসে তখন ওর গলায় দাগ দেখতে পায়। গলায় এটা কিসের দাগ? আমার গলায় দাগ আসবে কি করে? আয়নায় আগে ভালো করে দেখ। অদ্রি আয়নায় দেখে চমকে যায়। তারপর বিভিন্ন বাহানা দিতে থাকে। যদিও ঈশা অনেকটা বুঝতে পেরেছে। পরে সবকিছু আকাশকে জানায়। ছেলের পরিচয় না জানলে তো কিছু করতেও পারবো না। ভাইয়া, রাতে ওই ছেলের সাথে অদ্রি আপু অনেক কিছু করেছে। বাবা মাকে বলে তো কোনো কাজ নেই। তুই একটু বিষয়টা দেখ না ভাইয়া। পরের দিন আকাশও নজরে রাখতে থাকে অদ্রিকে। এরপর কোনো কিছুই পায়নি। পরে অদ্রি ওদের বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার 3 মাস পরে আবারও আসে ঈশাদের বাড়িতে। এ কি, তুই আবারও আসলি? আমি কি আসতে পারি না? কিন্তু এত ঘন ঘন আসাটা কি ঠিক হচ্ছে? কি শুরু করলি তোরা? ঈশা কই, কি শুরু করলো? ও এত ঘন ঘন কেন আসে? দেখেছো ফুপি, তোমার ছেলে মেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোরা কোনো কথা বলবি না, ওর যতদিন ইচ্ছে থাকবে। ঠিক আছে। রাতের বেলায় অদ্রি ছাদে যায়। আকাশ আর ঈশা কথা বলতে থাকে। তখন ভাইয়া, ওকে তাড়াবো কি করে? ওইসব পরে ভাবা যাবে, আগে বল অদ্রি কোথায়? ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ছাদে গিয়েছে। এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝেছিস? ও এই বাড়িতে আসে মূলত ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা আর কথা বলার জন্য। আমারও তাই মনে হয় ভাইয়া। এখানে আসলেই কথা বলতে থাকে মোবাইলে, কিন্তু এখানে ওর বয়ফ্রেন্ডকে হতে পারে বলতো? জানলে তো ওকে আরো আগে একটা শিক্ষা দিয়ে দিতাম। কিন্তু এখন কি করবি? ও তো ছাদে, চল আমরাও যাই। ঠিক আছে, চল ভাইয়া। ওরা ছাদে আসার জন্য আসে, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ আছে। ভাইয়া, দরজা তো বন্ধ। কিন্তু ছাদে ও কার সাথে কথা বলছে? ভাইয়া, আমার মনে হয় ওর বয়ফ্রেন্ডকে ছাদে এনেছে। কিন্তু ওর এত বড় সাহস, ও আমাদের বাড়িতে ছেলে নিয়ে এসে এইসব করে বেড়াচ্ছে। ভাইয়া, আমি বরং বাবা মাকে নিয়ে আসি। এমনটা করা যাবে না। কেন ভাইয়া? বাবা মা আসলে ওর বয়ফ্রেন্ড তো যেখান দিয়ে উঠেছে সেখান দিয়ে চলে যাবে, পরে ও বাহানা দিয়ে দিবে। তাহলে এখন উপায় কি ভাইয়া? আমি আগে ছাদে ওঠার চেষ্টা করি, তারপর ওদের হাতে নাতে ধরবো। এরপর তুই বাবা মাকে নিয়ে আসবি, তাহলে মাও বুঝতে পারবে ও মূলত ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্যই আমাদের বাড়িতে আসে। কিন্তু ভাইয়া, তুই যাবি কি করে? যদি ওই ছেলে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তুই এখানে থাকবি, ওরা কি করে না করে এই সব কিছু তুই শুনতে থাক। ভাইয়া, ছেলেটা তো অদ্রিকে জামা খুলতে বলছে। তোকে আর শুনতে হবে না। না, আমি শুনবো। তাছাড়া আমি তো অদ্রির মতো খারাপ না যে এইসব শুনে আমিও ওর মতো করব। আচ্ছা তুই থাক, তাহলে আমি দেখি ছাদে যাওয়ার ব্যবস্থা করি। ঈশাকে ওখানে রেখে আকাশ ছাদে যাওয়ার জন্য জায়গা খুঁজতে থাকে। তখনই আকাশ দেখতে পায় বাসার সাথেই ইট রাখা, আর ইটের উপর দাঁড়ালে 3-4 ফুট দূরত্বে ছাদ। ও তাহলে এখান থেকে ছাদে যাওয়া হচ্ছে। এবার ওই রাস্তা দিয়ে আকাশও উপরে উঠে আসে। উঠে ওদের এরকম খারাপ অবস্থায় দেখতে পারবে তা আকাশ নিজেও কল্পনা করতে পারেনি। আকাশ, তুই ছাদে উঠলি কি করে? যেভাবে তোর বয়ফ্রেন্ড উঠেছে সেভাবে আমিও উঠেছি। অদ্রি, এটি কি তোমার ফুফাতো ভাই?
তার আগে এটা বল, তুই আমাদের বাড়িতে কোন সাহসে এলি? যাও আসলি, তাও এইসব করছিলি? প্লিজ ভাই, কাউকে কিছু বলবেন না। তোর ঠিকানা বল। আদর তো এবার ঘাবড়ে যায়। সেই জন্য আকাশকে ধাক্কা মেরে ছাদ থেকে ইটের উপরে লাফ দেয়, তারপর ওখান থেকে চলে যায়। প্লিজ ভাই, কাউকে কিছু বলিস না। বলবো না মানে? তুই আমাদের বাড়িতে এসে এইসব খারাপ কাজ করবি আর আমরা তা মেনে নিব, তুই ভাবলি কি করে? দেখ আকাশ, আমি তোকে আগেই বলেছি কাউকে কিছু বলবি না। যদি বলে দিই তাহলে কি করবি? আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না। ঈশা, তুই বাবা মাকে ডেকে আন। কি? ঈশাও এখানে? হ্যাঁ, এখানে তোর এই সব কুকর্ম আমরা দুজনেই শুনেছি আর আমি তো চোখেই দেখলাম। ভেবেছিলাম ঈশাকেও দেখাবো তোর এই কুকর্ম, কিন্তু ওকে দেখানো ঠিক হবে না, তাই আমি আর ওকে ভিতরে আনিনি। ঈশা তো চলে যায়, তবে অদ্রি একটা খেলা খেলে। যখন শুনতে পায় দরজা খোলার শব্দ, তখনই আকাশকে জড়িয়ে ধরে ছাদে শুয়ে পড়ে। এরকম কিছু অদ্রি করবে তা আকাশ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। আকাশের মা বাবা এমন কিছু দেখবে তারাও বুঝতে পারেনি। বাবা এসে আকাশকে থাপ্পড় মারে কয়েকটা, আর অদ্রি ওর ফুপুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি। বাবা, বিশ্বাস কর আমি কোনো কিছুই করিনি। এসব কিছু নিজের চোখে দেখার পরও বলছিস বিশ্বাস করতে? আকাশ, তুই তোর মামাতো বোনের সাথে কিভাবে পারলি এরকমটা করতে? তোমার ভাই আর ভাবিদের কল দাও। ওনাদের কেন কল দিতে হবে? আমি আকাশ আর আদ্রির বিয়ে দেব। আমি তো অদ্রির মতো নষ্ট মেয়েকে বিয়ে কখনো করব না। বিয়ে তোকে করতেই হবে। বাবা, এখানে ভাইয়ার তো কোনো দোষ নেই। কার দোষ নেই কার দোষ আছে সেসব কিছু তো আমি নিজের চোখেই দেখতে পেয়েছি। বাবা, আমি নিজে সব কিছু শুনেছি। তুই চুপ থাক। তুমি দাঁড়িয়ে আছো কেন? অদ্রিকে ভিতরে নিয়ে যাও, গোসল করতে বলো, আর তোমার ভাই ভাবিদের আসতে বলো। ওদের বিয়ে আমি সকালেই দিব। আমি তোমাকে আগেই বলেছি আমি কখনো অদ্রিকে বিয়ে করব না। অদ্রির সাথে এসব করার আগে কি তোর মনে ছিল না? এখন তোর রুমে যা, আমি সকালেই তোর বিয়ে দেব। একে একে সবাই রুমে চলে আসে। আকাশ তো ভাবতেও পারেনি অদ্রিওকে এভাবে ফাঁসিয়ে দিবে। ভাইয়া, এখন কি করবি? তুই বল, ওর মতো মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা কি নষ্ট করব নাকি? ভাইয়া, আমি বলি কি, তুই বরং পালিয়ে যা। পালিয়ে গেলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান তো হবে না, কিন্তু অদ্রিকে বিয়ে তো আর করতে হবে না। কিন্তু আমি পালিয়ে গেলে বাবা তো আমাকে কখনো এই বাড়িতে আসতে দিবে না। সমস্যা কি? যখন ওনাদের মনে হবে তুই নির্দোষ, তখন আমি তোকে ডেকে নিব। ঠিক আছে, তার আগে বাবার সাথে একবার কথা বলি। আকাশ ওর বাবার সাথে কথা বলে। উনি জানিয়ে দেয় আকাশ যদি অদ্রিকে বিয়ে না করে তাহলে ওকে কখনোই এই বাড়িতে ঢুকতে দিবে না। এর ভিতরে ঈশা আকাশের ব্যাগ গুছিয়ে রেখে দেয়, সাথে 3 লক্ষ টাকাও দিয়ে দেয় বাবার আলমারি থেকে নিয়ে। এখানে 3 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে আপাতত কিছু একটা করিস। যদি আরও লাগে আমাকে বলিস, আমি পাঠিয়ে দিব। বাবা মার খেয়াল রাখিস। ওই রাতেই আকাশ ট্রেন ধরে অন্য শহরে চলে যায়। সকালে অদ্রির বাবা মা এসে এইসব শুনে তো রেগে ফায়ার। আকাশ না থাকায় ওনারা অদ্রিকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে, আমি যদি কখনো আকাশকে এই বাড়িতে দেখি তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো হবে না। আমার মেয়ের সর্বনাশ করে যাওয়ার ফল তো ওকে পেতেই হবে। এরাও চলে যায়। তারপর আকাশ অন্য শহরে আসে। ওখানে এসে কাজ করে, কাজের পাশাপাশি গ্যাংও তৈরি করে। এভাবে 5 বছরে আকাশ মাফিয়া জগতের গডফাদার হয়ে যায়। যদিও আকাশের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরের কাহিনী ইরা বা আকাশের পরিবার আর জানে না, শুধু আপনাদের সুবিধার জন্য বলা। তাহলে এখন চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমান কি? ওই মেয়েটা এত খারাপ? নিজের সর্বনাশ করে এখন আমার মেয়ের নামে সর্বনাশ করতে চেয়েছিলে? আমিও আমার বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বাবা কোনো কিছুই বুঝতেই চায়নি। আচ্ছা, যা আবার হয়েছে এই নিয়ে আর কথা নাই বলি আমরা। বাবা, কালকে আমি ফিরে যাব। তা আকাশ, আমরা তো একই শহরে থাকি, তাহলে কাল একসাথে ফিরে যাব। আমি হোস্টেলে আর তুমি তোমার বাসায়। আচ্ছা, তাই হবে। আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমরা তখন ভুল বুঝলো, এখন ঠিক আছে। পরের দিন ইরা আকাশ চলে আসে অন্য শহরে।
যে শহর থেকে ওরা দুজনে ট্রেনে উঠেছিল রেল স্টেশনে আসার পরে। ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ তো তোমাকে আমার দেওয়ার কথা আমার বোনের সংসারটা বাঁচানোর জন্য। চলি আমি, তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি যখন ফ্রি হব তোমার সাথে যোগাযোগ করে দেখা করে নিব। এরপর নাম্বার নিয়ে ওরা আলাদা ট্যাক্সি করে চলে যায়। তবে ওদের দুজনের দূরত্ব 5 কিলোমিটারের, কিন্তু যা ওরা নিজেরাও জানে না। আপাতত ওদের পরিবারের কাহিনী অফ রেখে ইরা আর আকাশের কিভাবে মিল করা যায় আর সাথে আকাশের মাফিয়ার কাহিনী দেখি কতটুকু হয়। পরের দিন চলে আসে আকাশ ও রাস্তা নাই। অনেকদিন পর আপনাকে দেখতে পেলাম। আচ্ছা, এই দিকের কি খবর? আর তোমাদের খাওয়ায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা বলতে তেমন কিছু হয়নি, বাকি দিকে সব ঠিক আছে। তবে একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা বলো? কিছু মাফিয়ার লোক আপনার সাথে মিটিং করতে চায়। তাহলে একটা কাজ করো, আমরা সব সময় যেখানে মিটিং করি তাদের ওখানে আসার জন্য বলো। মিটিংয়ে আসার রুলস জানিয়ে দিও ওদের। ঠিক আছে ভাই, জানিয়ে দিব। তবে ভাই, মন্ত্রীর একটা ছেলের খোঁজ নেওয়ার জন্য পুলিশের সহায়তা নেয়। কোন ছেলে? কি করেছে সেই ছেলে? আসলে আপনি যে ছেলেদের মেরেছেন তারা আসলে মন্ত্রীর লোক ছিল। ব্যাপারটা জানার পরে পুলিশ ওখানকার সিসিটিভি থেকে আপনার ছবি নেয়। পরে আমি ব্যাপারটা জানতে পেরে দেখি ওটা আপনিই ছিলেন। আগে চলো মন্ত্রীর সাথে দেখা করে আসি। ঠিক আছে ভাই, চলুন। চলে আসে মন্ত্রীর বাড়িতে। সে তো আকাশকে দেখেই চিনে ফেলে। তুই ওই দিন আমার লোকেদের মেরেছিস? হ্যাঁ মেরেছি। তোর তো ভাগ্য ভালো যে তোকে মারিনি। তুই আমার বাড়িতে এসে আমাকে এই কথা বলার সাহস পেলি কোথায়? সাহস আমার বরাবরই বেশি। যাই হোক, তোর লোকজনকে বলে দিবি যেখানে সেখানে মানুষের ক্ষতি যেন না করে। সত্যি তোর সাহস দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। তুই হয়তো আমাকে চিনিস না। অভ্র ভাই বলেছে বলে আমি তোকে কোনো কিছু বলি নাই, নয়তো এতক্ষণে আমি তোর লাশ ফেলে দিতাম। ওই তো অভ্র এসে গেছে। তোর সাহস তো কম না, তুই ভাইয়ের নাম ধরে ডাকছিস। অভ্র মন্ত্রী বলে কি এসব? আমি তো সেটাই ভাবছি, তোকে ভাইয়ের সামনে একটা শিক্ষা দিব। মন্ত্রী মশাই, আপনি চুপ করে থাকেন। আপনি তো জানেন না ভাই কে। উনি আমার বস। এই কে? কি বলছেন? আর আমি ওনাকে দেখেও চিনতে পারিনি? নামটা যে চিনতে পেরেছেন এটাই আপনার জন্য অনেক কিছু। তাহলে যা বলেছি তাই যেন হয়। আপনি যা যা বলেছেন তাই হবে। পরের দিন যারা আকাশের সাথে দেখা করতে এসেছে সবার কাছ থেকে সব রকম হাতিয়ার নিয়ে নেওয়া হয়। সাথে ওদের গ্রুপের বজ্জে সে ছাড়া বাকিদের ওই রুমে প্রবেশ নিষিদ্ধ ছিল। ওরা বাহিরে অপেক্ষা করছে। ভিতরে সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে সবাইকে শেষবারের মতো একটা কথা বলে দেই, আমি কাউকে কোনোভাবে যেন নিরীহ কোনো লোকের উপরে জুলুম করতে যেন না দেখি। সবাই নিজেদের লোককে সাবধানে রাখবে, কথাটা মনে রাখবে। সবাই হ্যাঁ বলে বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার একটু পরেই ইরার কল আসে। যদিও আকাশ এখনো ইরার নাম্বার চিনে না। কে বলছেন? আরে আমি বলছি। নাম না বললে চিনব কি করে বলুন? আমার কণ্ঠ শুনেও কি বুঝতে পারছো না আমি কে হতে পারি? এবার আমি চিনতে পেরেছি, এখন বলুন। দেখা করতে পারবেন? কোথায় আসতে হবে বলুন? ঠিকানা দিচ্ছি। ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। 30 মিনিটের ভেতরে ওই ঠিকানায় আসে। তোমরা সবাই আস্তানায় চলে যাও, আর হ্যাঁ, এই বাইকটা রেখে যাও। আচ্ছা বস, কিন্তু এখানে আপনার উপরে যদি কেউ হামলা করে তখন কি করব? বললাম তো যাও। ওরা চলে যায়। পরে ইরাকে কল দেয়। তখনই ইরা নেমে আসে। ইরার দিকে তাকিয়ে আছে আকাশ, কেননা ইরাকে অনেক সুন্দর লাগছিল। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা প্রথমে পার্কে যাব, তারপর রেস্টুরেন্টে যাব। এখন ট্যাক্সি নিব নাকি বাসে করে যাবে? বাইক আছে তো আমার। তাহলে তো ভালোই হয়, চলো তাহলে। আবার ও বাইকে বসে আকাশকে জড়িয়ে ধরে। যদিও আকাশের এতে ভালোই লাগছিল, সেই জন্য কিছু বলল না। চলে আসে পার্কে। বাইক রেখে ভিতরে যায়। অনেক সুন্দর জায়গা। সুন্দর তো আছে, তবে আমি এখানে খুব কমই আসি। তুমি তো আমার মতোই সিঙ্গেল, সেই জন্য তোমারও আশা হয় না, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? প্রেম করতে এসেছি। এইসব কি বলছেন? কেন, আমাকে কি পছন্দ না? তোমাকে যে কেউ পছন্দ করবে। তাহলে প্রেম করতে অসুবিধা কোথায়?
অনেক অসুবিধা, যা বলে শেষ করা যাবে না। আগে আমাকে বলতে হবে। যদি আমার মনে হয় তোমার বলার কারণগুলো যুক্তিসঙ্গত, তাহলে আমি ভেবে দেখব। প্রথমত, তুমি আমার ছোট বোনের ননদ। তার উপর তোমার সাথে প্রেম করা মানে আমার বোনের সংসার নষ্ট করা। এই কারণটা মোটামুটি লজিক আছে। এর বাকি আর কি কি আছে? এমনিতে তোমাদের সাথে আমার আত্মীয় সম্পর্ক, তার উপর বাবা যদি জানে তোমার সাথে আমি রিলেশন করি, তাহলে আমাকে তো বাড়িতেই উঠতে দিবে না। আচ্ছা, এমনটা তো হতে পারে আমি তোমাদের বাড়িতে উঠলে তোমার বাবা তোমার দোষ মাফ করে দিবে। সেটা কখনো করবে না। তাছাড়া বড় কথা হলো, আমি চাই না আমাদের সম্পর্ক নিয়ে আমার বোনের কোনো অশান্তি হোক। তার মানে তুমি তোমার বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করবে না, তাই তো? 100% ঠিক কথা। তাহলে তো সব ঠিকই আছে। আমিও সেটাই বলছি। কিন্তু আমার কি হবে? তোমার কি হবে মানে? একে তুমি তো আমার পুরো শরীর দেখে নিলে, দ্বিতীয় তুমি আমার সাথে রাত কাটিয়েছো, তাও আমাকে জড়িয়ে ধরে। এখন বলো, এই কথাটা যদি জানাজানি হয় তাহলে কি আমাকে অন্য কেউ বিয়ে করবে? আসলে ও তো, কিন্তু তাও আমার কিছু করার নেই। আচ্ছা চলো, কিছু কাপল পিক তুলি আমরা। কাপল ছবি কেন? যা বলেছি তাই করো। যদি না করি? তাহলে আমি বাড়িতে কল দিব। তারপর তোমার বোনের উপরে কি যে অত্যাচার হবে তা তুমি ভাবতেও পারবে না। আমার বোনকে কিছু করবেন না, আমি রাজি ছবি তোলার জন্য। এই তো, গুড বয়। ওরা ছবি তুলে নেয়। সন্ধ্যার দিকে ইরাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে যায়। ইরা রাতের বেলায় ওর পরিবারের সাথে পুরো ব্যাপারটা আলোচনা করে। এখন বলো, তোমাদের রায় কি? আগে ঈশা কি বলে তা শুনি। ভাবি, তাড়াতাড়ি করে বলো। আমি কি বলবো? তোমার মা, বাবা, ভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। তাহলে বাবা, মা, ভাই, তোমাদের কোনো আপত্তি নেই তো? যখন তোর ইচ্ছে তখন আমাদেরও কোনো আপত্তি নেই। ইরা, যদি তুই আকাশকে বিয়ে করলে খুশি হবি তাহলে আমরা আর আপত্তি করব না। ভাবি, তাহলে আমি তোমার ভাবি হচ্ছি, তাই তো? হচ্ছে ও। আমি তাহলে আকাশকে বলে দেই, তাহলে আর ও আমাকে নিয়ে টেনশন করে তোমাকে না করবে না। এটা মোটেও করা যাবে না। আমি ওকে তোমার ভয় দেখিয়ে ঠিকই রাজি করিয়ে নিব। আমার মনে হয় না তুমি তা পারবে। ভাবি, আকাশ তোমাকে সুখী রাখার জন্য দেখবে, আমার প্রস্তাবে ঠিকই রাজি হবে। কিন্তু জোর করে কি কারোর মন পাওয়া যায় বলো? আকাশ তো আমাকে পছন্দ করে, কিন্তু ও ভাবছে যদি আমরা রিলেশন বা বিয়ে করি তাহলে এটা জানাজানি হলে আমার পরিবার তোমার উপরে অত্যাচার করবে, তোমার সংসার ভেঙে যাবে। সেই জন্য ও রাজি হচ্ছে না। তার মানে তুমি ওকে ভয় দেখিয়ে তাহলে সব করবে? হ্যাঁ, যখন তোমরা সবাই রাজি আছো তখন আমারও কোনো চিন্তা নেই। তবে আকাশ যেন কোনো কিছু না জানে। ঠিক আছে, জানবে না। পরিবার থেকে পুরোপুরি সবটা শিওর হয়ে ইরাও এখন অনেক খুশি। পরের দিন সকালে আস্তানায় আসে। তখন, ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তুমি তো গতকাল মিটিংয়ে এসেও ছিলে। জি ভাই, আমি আপনার হয়ে কাজ করব বলে একটা লোক আমাকে হুমকি দিল রাতের বেলায়। কার এত বড় সাহস হলো যে আমার লোককে হুমকি দেয়? ইকবাল নামে একটা লোক। অভ্র? অভ্র? জি ভাই, বলুন। ইকবাল নামে কাউকে চিনো? ভাই, ওই দিন ইকবালই হামলা করেছিল। একটা কাজ করো, ওর আস্তানা কোথায় তা কি জানো? জি ভাই, আমি চিনি। অভ্র, লোক রেডি করো। আর জীবন, তুমি ওর সাথে যাবে আমাদের। কিন্তু আমরা যাব কোথায় ভাই? ইকবালের আস্তানার সাথে সাথে ওকেও শেষ করে দেওয়ার জন্য যাব। জি ভাই, চলুন। 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে। সবার কাছে অস্ত্র, সাথে 2-3টা রকেটও নেয়। ইকবালকে আগে বাঁচিয়ে রাখো। আমি শিওর ওর সাথে আরো লোক আছে, ওদের নামটাও তো জানতে হবে আমাদের। ঠিক আছে বস, তাহলে ওকে আহত করেই সব কথা বের করব। হ্যাঁ, ওটাই করতে হবে। 1 ঘন্টার ভিতরে চলে আসে ইকবালের আস্তানায়। আমাদের কিন্তু সাবধানে যেতে হবে। অভ্র, রকেট দিয়ে পুরো জায়গায় আগে ধ্বংস করে দাও। কিন্তু ভাই, এতে যদি ইকবাল মারা যায়? মারা গেলে যাবে, যা হওয়ার তা পরে দেখা যাবে। পুরো জায়গায় রকেট মেরে অনেক কিছুই ধ্বংস করে দেয়। তারপর শুরু হয় হামলা। এভাবে 30 মিনিটের মধ্যে ইকবালকে আকাশ ধরে ফেলে। ভাই, ওকে কি এখানেই সব কিছু করবেন নাকি সাথে নিয়ে যাবেন? সাথে করে নিয়ে চলো, পুরো জায়গা পুরোপুরি ধ্বংস করে দাও। জীবন, কাজটা তাহলে তুমিই করে নাও। ঠিক আছে ভাই। জীবন তো পুরো জায়গা ধ্বংস করে দেয়।
ওইদিকে ইকবলকে নিয়ে আকাশ ওর আস্তানায় আসে। একটা কাজ কর, আগে ওকে কিছুটা সুস্থ করে নেওয়া যাক, তাহলে ওর থেকে কথা বের করতে সুবিধা হবে। এখনো যদি কিছু না বলে? তখন পুরোপুরি মেরে ফেলবো। ঠিক আছে ভাই। একদিকে ইকবালের চিকিৎসা করতে থাকে, অন্যদিকে আকাশ পুরোপুরি ইরার কথা তো ভুলেই যায়। অবশ্যই ইরার ঠিকই মনে আছে, কিন্তু ওর পরীক্ষা 5 দিন পরে, সেই জন্য আকাশের সাথে দেখা করে নিয়েছে। এভাবে 3 দিন পার হয়ে যায়। ইরা আবারও আকাশকে কল দেয়। 3 দিন ধরে কোনো কল বা মেসেজ করো না কেন? অনেক ব্যস্ত ছিলাম তো তাই। মিথ্যে বলবে না আমাকে। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন কল দিব রাতে। এবার খুশি? অনেক খুশি। আচ্ছা শোনো, রাতে বাহিরে কম থাকবে, কেননা খবর এসেছে চারিদিকে মাফিয়ার লোকেরা যে যাকে পাচ্ছে মারছে। ঠিক আছে, আমি বাহিরে কম যাব, কিন্তু তোমাকেও তো বাহিরে যেতে হবে ভার্সিটিতে পরীক্ষার জন্য। আরে আমার তো ভার্সিটির সাথেই হোস্টেল। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি এখন ব্যস্ত, তুমিও পড়ো। ঠিক আছে। কল কেটে দিয়ে আকাশ ইকবলের কাছে আসে। এবার সব সত্যি বলো। আমার ওপরেও আরও একজন বস আছে, তার ওপরে আরেকজন। তাহলে আরো 2 জনকে মারতে হবে আমাকে? এত সহজ না ওদের মারা। ওদের নাম আর ঠিকানা বলো। ওই যে আমি জানি না। জানিস না মানে? মানে আমি ওদের নাম জানি না, ওনারা কোথায় থাকে তাও আমি জানি না। তাহলে কিভাবে কি? ওরাই আমার আস্থানে আসে দেখা করার জন্য। আমার কি কাজ সেগুলো ওরাই আমাকে বলে, আমি তো শুধু ওদের বলা কথাই কাজ করতে রাজি হয়ে যাই। ও আচ্ছা, তাই বল। তা তোর সাথে তো ওদের ছবিও থাকার কথা, ছবিগুলো দেখা। সব তো ধ্বংস হয়ে গিয়েছে আপনার রকেট আঘাতে। ওরা তো জেনেও গিয়েছে আমার উপর হামলার কথাটা। আচ্ছা, তাহলে ওরা তোকে বাঁচানোর জন্য আমার উপরে হামলা করবে? হ্যাঁ করবে, ওরা আমাকে এখান থেকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছি। অভ্র, একে মেরে ফেল। ওকে মেরে ফেললে বাকি 2 জনের খোঁজ? এমনিতে তো ও কিছুই জানে না, তাহলে ওকে কেন বাঁচিয়ে রাখবো, কেন বল? আচ্ছা ভাই, ওকে মেরে খবরটা কি ছড়িয়ে দেবো? হ্যাঁ, তাহলে বাকি 2 জন তো জানতে পারবে, তাহলে ওদের খুঁজতে আরও সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে ভাই, আপনি যান, বাকি কাজটা আমি করে নেব। তবে একটা কথা, তোমরা ভালো করে শুনে নাও, কোনো প্রকার বাহিরের কোনো লোকের সাথে মেশা বা তাদের আস্তানায় নিয়ে আসা, এইগুলো মোটেও করা যাবে না। জি ভাই, তাই হবে। যদি কাউকে সন্দেহ হয় তাহলে তার থেকে কথা বের করার চেষ্টা করবে। সবটা ঠিক করে বেরিয়ে আসে। অভ্র এইদিকে ইকবলকে মেরে খবরটা ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে সে খবরটা ছড়িয়ে যায় ওই 2 জন মাফিয়ার কাছে। কি, তুই শিওর তো? জি বস, 100% শিওর। ঠিক আছে, তুই যা তাহলে। লোকটা যাওয়ার পরে জ্যাকিকে কল দিয়ে ব্যাপারটা জানায়। ওই ছেলেটাকে তো তাহলে হালকাভাবে নেওয়াটা ঠিক হয়নি। আমি তো তোকে আগেই বলেছিলাম কথাটা। ওর তো পুরো আস্তানা ওরা ধ্বংস করে দিয়েছে। আমরা তো ভেবেছিলাম ইকবালকে বাঁচিয়ে রাখবে, কিন্তু ওকে যে মেরে ফেলবে তা তো বুঝতে পারিনি। এখন কি করব? আমরা তো ওই ছেলের আস্তানার খোঁজ খবর জানি না। আচ্ছা, আমরা 2টা গ্রুপ করে লোক পাঠিয়ে দিই, ওরা তো কোনো না কোনো খোঁজ খবর ঠিকই দিতে পারবে। ঠিক আছে, যা করা তাড়াতাড়ি করতে হবে। ওরা এরপর নিজেদের লোকদের কাজে লাগিয়ে দেয় আকাশের আস্তানার খোঁজ আর ওর সম্পর্কে জানার জন্য। পরের দিন। ভাই ভাই, একটা খবর পেয়েছি। কি খবর বল? শহরে কিছু লোক ঢুকবে। কিসের লোক আর কার লোক? ইকবালকে যে মেরেছি ওর হয়ে। যাকে সন্দেহ হবে তাকেই নিয়ে আসবে। ওকে ভাই, তবে একটা কথা, সাবধানে থাকবেন আপনি। ওকে নিয়ে ভেবো না। ওইদিকে আকাশ রাস্তার ধারে বসে আছে আর ভুট্টা খাচ্ছে মশলা দিয়ে। তখন একটা ছেলে আসে ওখানে। ভাই কিছু টাকা দিবেন, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। টাকা দেওয়ার চেয়ে চলো তোমাকে কিছু বাজার করে দেই, তাহলে পরিবার নিয়ে খেতে পারবে। না ভাই, এত কষ্ট করতে হবে না, আপনি বরং টাকা দিন, আমি কিনে নিব। ছেলেটির দিকে তাকিয়ে আছে। দেখতে শারীরিক সমস্যা মনে হচ্ছে, কেননা একটা হাত ভাঙা। দেখে মনে হচ্ছে কেউ ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছে জোর করে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো। কি কথা ভাই? তোরা কার হয়ে কাজ করিস? আমি তো কারো হয়ে কাজ করি না। দেখ, আমি অনেক সিনেমায় দেখি এই দৃশ্যগুলো এভাবে তরুণ ছেলেদের টার্গেট করে।
ওরা তাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আমার কেন জানি মনে হচ্ছে তুইও তাদের লোক। দেখ, আমাকে সত্যিটা বলে দে, তাহলে আমি ওদের একটা শিক্ষা দিব, যে শিক্ষা থেকে ওরা অনেক বড় একটা শিক্ষা পাবে। না ভাই, এইগুলো বললে সে আমাদের মেরেই ফেলবে। নাম কি ওর, আর থাকে কোথায়? আমি কিছু জানি না। বলেই ছেলেটা দৌড়ে যায়। তারপর অভ্রকে কল দেয়। জি ভাই বলুন। আচ্ছা, রাস্তায় যেসব ছেলেরা ভিক্ষা করে তাদের বিষয়ে কোনো কিছু কি জানো? এখানে জানার কি আছে? ওরা তো নিজেদের জন্য ভিক্ষা করে, আর কিছু লোক আছে যারা এদের ভিক্ষা করতে বাধ্য করে। আমি লোকগুলোর ব্যাপারে জানতে চেয়েছি। কেন ভাই, ওরা কি কিছু করেছে? এই শহরে যতগুলো লোক আছে এই কাজে জড়িত, আমি ওদের সবাইকে আমার সামনে দেখতে চাই। কিন্তু ভাই কেন? কিছু কি হয়েছে? হয়েছে। এই সব বিষয় পরে বলবো, আগে যা বলেছি তা যেন হয়। ঠিক আছে ভাই। পরের দিন 10 জন লোক আসে দেখা করার জন্য। আমাদের ডেকেছেন? ডেকেছি একটা কথা বলার জন্য। কি কথা ভাই? তোমরা যে ধান্দা করছো সেটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কিন্তু কেন? তোমরা যেভাবে ধান্দা করছো তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ভাই, আমরা ওদের দিয়ে ভিক্ষা করাই, তার বিনিময়ে 3 বেলা খাবার ও থাকার জায়গা দুটোই দেই। কিন্তু এতে কি ওদের জীবন যাবে? কিন্তু ভাই, ওদের কোনো সমস্যা হলে সেসব তো আমরাই দেখি। আমি আজকে অনেক ছেলেকে দেখেছি, কারো হাত ভাঙা, কারো পা, কারো চোখও নেই। ওই তো স্যার, আপনাকে তো আগেই বলেছি, যাদের সমস্যা আছে আমরা তাদেরকে এই কাজে নেই। কিন্তু ওদের চিকিৎসা তো হয় না। যদি ওরা ভালো হয়ে যায় তাহলে তো কেউ ওদের ভিক্ষাও দেবে না। তাহলে ওদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তোরা এইসব করে বেড়াচ্ছিস? তো এতে দোষের কি? রাস্তায় পড়ে থাকলে কেউ তো ওদের ভিক্ষা দেবে, কিন্তু সেই টাকা দিয়ে তো 3 বেলা খাবারও ওরা কিনে খেতে পারবে না। ওরা কিন্তু ঠিকই বলেছে। আচ্ছা, ওরা কি আগে থেকে এরকম ছিল, নাকি ভিক্ষা করার জন্য তোমরাই ওদের এরকম বানিয়েছো? বিশ্বাস করুন, ওরা আগে থেকে এরকম ছিল। ঠিক আছে, তোমরা যাও। তবে যদি আমি কোনো অনিয়ম দেখি তাহলে কারোর জন্য মোটেও ভালো হবে না। জি ভাই, মনে থাকবে। আমরা তাহলে এখন আসি বস। ওরা চলে যায়। তবে আকাশও কম না, সেজন্য অভ্র খোঁজ লাগাও। কোন বিষয়ে? ওরা কি আজও প্রতিবন্ধী ছেলে মেয়েকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, না ওদের জোর করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করাচ্ছে? এই খবরটা আগে শিওর হয়ে নাও। ঠিক আছে ভাই, আমি খবর নিচ্ছি। এই দিকের কাজও চলতে থাকে। ওইদিকে ওরা তো ভেবেছিল মিথ্যে বলে বেঁচে যাবে, কিন্তু ওরা এটা বুঝতেই পারেনি আকাশ যে কোনো অংশে কম না। ঠিকই সত্যিটা বের করে ওদের একটা শিক্ষা দিবেই। রাতে ইরাকে কল দিয়ে খোঁজ খবর নেয়। কাল আমার পরীক্ষা শুরু, তবে একটা কথা। আবার কি কথা? তোমার হাতে 2 মাস সময় আছে। 2 মাস পরে কি হবে? আমি বাড়িতে চলে যাব। কিন্তু ওখানে তো চেয়ারম্যান ছেলে তোমাকে। তোমার ভয়ে ওরা আর বিরক্ত করবে না বলে দিয়েছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তাহলে পরীক্ষা দাও ভালো করে। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন অভ্র কল দেয়। ভাই, কিন্তু নতুন লোক শহরে ঢুকেছে। ওদের উপরে নজর রাখো, কি করে না করে সবকিছুর উপরে। ঠিক আছে, যদি ওদের পাই তাহলে আমরা দেখব কি করা যায়। হ্যাঁ, সেটাই করিও। ওই দিনটা তো কোনোভাবেই চলে গেল। পরের দিন ইরা ও পরীক্ষা দিতে যায়। ওইদিকে পুরো মাফিয়া বাহিনী এখন খুঁজতে থাকে কিভাবে কি করবে। এইসব কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পরেই ভাই, একটাকে পেয়েছি। শুধু কি একজনই এসেছে? একজন তো আসেনি, তবে ওকে দিয়ে বাকিদের কথা বের করব। আস্তানায় নিয়ে আসো, আমিও আসছি। একটু পরে আস্তানায় এসে ওই লোকের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে, তাহলে তুই কিছুই জানিস না, তাই তো? বিশ্বাস করুন, আমাদের আলাদাভাবে পাঠানো হয়েছে, কেউ কাউকে চিনি না, এবং কে কোন দেশে আছে তাও কেউ কারোটা জানে না। এই শালা তো দেখি ভালোই একটা মাথা খাটিয়েছে। আর ঠিক বলেছেন, এক কথায় কেউ কারো খোঁজ পাবে না যদি ধরা খাও। অভ্র, তাহলে তো ওদের কোনোভাবে হালকা নেওয়া চলবে না। ভাই, এখন তাহলে কি করা যায়? যাই করো না কেন, লোকজনকে সাবধান করে দাও, যাকেই সন্দেহ মনে হবে তাকেই যেন নিয়ে আসে। এভাবে 5 দিনে মোট 15 জনকে ওরা ধরে ফেলে। সবাইকে একত্রিত করে। দেখ, তোদের কেন ধরে এনেছি, আশা করি তোরা তা বুঝে গিয়েছিস। ভাই, আমাদের ছেড়ে দিন, আমাদের পাঠানো হয়েছে। তোদের আমি একটা সুযোগ দিব। কিরকম সুযোগ? সুযোগ অনেক সিম্পল ভাবে, যেমন ধর তোরা এখন থেকে আমার হয়ে কাজ করবি, এর সাথে তোদের যে বস
তার সম্পর্কে যে যা জানিস আমাকে বল। সত্যি বলছেন তো? তাহলে আমাদের মারবেন না? তোদের মোটেও মারবো না, তবে তোদের সত্যি কথাই বলতে হবে। আমার বস জ্যাক আর ওদের বস জ্যাকি, ওরা দুইজনই আপন ভাই। মাফিয়া জগতে এখন ওদের কথাই চলে বেশি করে। ওরা অনেক সাংঘাতিক লোক। আচ্ছা, কতজন কাজ করে ওদের হয়ে? আরেকজনের কাছে তো 200+ লোক আছে। এটা তো অনেক বেশি ভাই। লোক থাকতেই পারে, কিন্তু কিন্তু কি? ওদের কাছে কি রকম হাতিয়ার আছে? ওদের সবার কাছেই হাতিয়ার আছে। তাহলে সব মিলে ওদের দুই ভাইয়ের কাছে 500 জন লোক ধরে নিলাম, আর হাতিয়ারও অনেক বেশি, এটাও ভেবে নিলাম। জি, ঠিক ধরেছেন। ওরা কি একই সাথে থাকে, মানে পাশাপাশি নাকি দূরে? একজনের থেকে আরেকজনের দূরত্ব দাও 100 কিলোমিটার। এটাই তাহলে আমার জন্য সুবিধা হবে। তা ওদের ঠিকানাগুলো বল এক এক করে। লোকগুলো এক এক করে ঠিকানা বলে, সেগুলো লিখে নেয়। আমাদের তো লোক হবে 170 জনের মতো, সেজন্য আমরা এক ভাইয়ের উপরে হামলা করব আলাদাভাবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু ভাই, খবর পেয়ে যদি চলে আসে? 100 কিলোমিটার আসতে হলেও 3 ঘন্টা লেগে যাবে। তাহলে এই দিকটা আমাদের জন্য ভালো হলো। কিন্তু আমাদের লোকজন কম, সেজন্য আশেপাশে যত ছোট ছোট গ্যাং আছে ওদেরও আমার দলে নিয়ে আসো। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করব। তাহলে কিন্তু এদের কি হবে? এদের আপাতত আটকে রাখো। এটা কি হলো? আপনি তো বললেন আমাদের মারবেন না। আমি তো তোমাদের মারছি না। তাহলে বন্দি কেন করবেন? তোমাদের এখন ছেড়ে দেই, আর তোমরা গিয়ে ওদের সব বলে দাও। সেজন্য ওদের দুই ভাইকে মারার পরেই তোদের ছেড়ে দিব। প্লিজ ভাই, এমনটা করবেন না, তাহলে যে পরিবার না খেতে পেরে মরে যাবে। এখানে আসার আগে তোদের মনে হয়নি কথাটা? যদি তোদের আগেই আমি মেরে ফেলতাম তাহলে কি করতি বল? ভাই, আমাদের পরিবারের কি হবে? ওদের এক এক জনের পরিবারে 10,000 করে টাকা পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। ওদের থেকে সব কিছু নিয়ে ওদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয়। ওইদিকে কিরে, কোনো খবর কি পেয়েছিস? আমি তো 10 জন পাঠিয়েছিলাম, এর মধ্যে 3 জন শুধু যোগাযোগ করছে, বাকিরা তো কোনো কিছুই বলছে না। এখন তাহলে কি করবি? আমারও তো সেমই অবস্থা। আচ্ছা, যারা এখনো ওখানে আছে তাদের বরং ফিরিয়ে আনি। ঠিক আছে, সেটাই কর তাহলে। ঠিক আছে। ওরা ওদের সব লোক নিয়ে আসে। তারপর ওদের সাথে কথা বলেও কোনো কিছু বের করতে পারেনি, সেই জন্য। তাহলে কি এবার সরাসরি হামলা করব? কিন্তু ওদের তো আস্তানা ঠিকানাই জানি না, তাহলে কিভাবে কি করব? শুধু ওদের ঠিকানা পেলেই হয়ে যায়। এবার ওখানকার পুলিশের সাথে কথা বলি, তাহলে কিছু তথ্য পাবো। ওরা কথা বলতে থাকে। এদিকে আকাশও একটা যুদ্ধের জন্য মোটামুটি অনেকটা প্রস্তুত হয়ে নেয়, সেই জন্য। আমরা তাহলে রাতেই রওনা দিব। রাতে কেন? ওই সময় রওনা দিলে আমরা ওখানে মোটামুটি ভোরবেলায় পৌঁছে যাব। তাহলে ওই সময় রকেট দিয়ে 1 নিমিষেই অনেকে মেরে ফেলতে পারবো। এটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে ছোটখাটো সবাই রাজি আছে তো আমাদের সাহায্য করার জন্য? জি ভাই, সবাই রাজি। পরের রাতে ওরা সব কিছু ভালো করে চেক করে, তারপর বেরিয়ে পড়ে। কিছু ঘন্টার মধ্যেই চলে আসে ওদের আস্তানার কাছে। তোমরা আশেপাশে ভালো করে দেখো আর চিনে নাও যেন তোমাদের কাছে আসে। জি ভাই, দেখছি। ওরা পুরো জায়গার আশেপাশে দেখতে থাকে। পুরোটা দেখার পরে ভোরের একটু আলো হোক, তারপর দেখে দেখে সবগুলোতে অ্যাটাক করব। 1 ঘন্টার ভেতরে সব ধরনের হাতিয়ার নিয়ে প্রস্তুত। ভোরের আলোতে সব কিছু অনেক ভালোভাবে এখন দেখা যাচ্ছে। এখানে তো 10টা ঘর। একই সাথে 10টা ঘরে রকেট ফেলবো। ঠিক আছে ভাই। একসাথে রকেট মারে, এতে 10টা ঘর ধ্বংস হয়ে যায়। তবে অনেকে বেঁচেও যায়। অনেকে বাহিরে ছিল অন্য সব কাজে, সেই জন্য ওরা এবার পাল্টা আক্রমণ করতে থাকে। এক কথায় 20টা রকেট ওরা এখানেই শেষ করে ফেলে। জ্যাকির অনেক লোকই মারা যায়, 20 জনের মতো বেঁচে আছে, আর অনেকে তো পালিয়েও গেছে। জ্যাকও পালাতে যাবে, তখনই ওকে ধরে ফেলে। এত তাড়াতাড়ি করে কোথায় পালাচ্ছিস? কে তুই? যাকে মারার জন্য তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছিস, আমি সেই ব্যক্তি। তুই এখানের ঠিকানা পেলি কি করে? তোর লোকদের থেকে জেনেছি। যাই হোক, তোকে কি করব বল? ভাই, ওর পুরো শরীরে বোমা দিয়ে বেঁধে ওকে ব্লাস্ট করে দেই। তাহলে আর দেরি কেন? জ্যাকের পুরো শরীরে বোমা ফিট করে দেয়, মুখেও একটা ঢুকিয়ে দেয়। তারপর ওকে পালাতে বলে। বেচারা পালাতে যায় আর পিন ছুটে যায়। এতে একে একে সবগুলো বোম ফেটে যায়।
আর জ্যাকের শরীরের কোন কোন জায়গায় এসে পড়ে তা খুঁজে পাওয়া যায় না। ভাই, একজন তো গেল। এখন এখান থেকে যেতে হবে। আমরা এখন অ্যাটাক করেছি 2 ঘন্টা হলো, ওর ভাই তো রওনাও দিয়েছে। ওরা আসার আগে আমাদের যেতে হবে। কিন্তু ওর ভাই যদি আস্তানা চেঞ্জ করে নেয়? ওই সব পরে ভাবা যাবে, এখন তাড়াতাড়ি চল এখান থেকে। ওরা পুরো জায়গায় আরও ভালো করে ধ্বংস করে চলে যায়। 1 ঘন্টা পরে জ্যাকি এসে এরকম কিছু দেখতে পারবে তা ভাবেও নি। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তো আমি নিবই। ওরা যদি এরপর আমাদের উপর হামলা করে? এতে সাহস ওরা পাবে কি করে? যদি আপনার ভাইয়ের উপর হামলা করতে পারে তাহলে আপনার উপরও পারবে। কথা তো ঠিক বলেছিস। চল তাহলে, আমাদের আস্তানার পরবর্তীতে ওরা আক্রমণ করার আগেই আমাদের কিছু একটা তো করতেই হবে। ওরা চলে যায়। আকাশও সব লোকদের নিয়ে চলে আসে আস্তানায়। আমাদের তো অনেক লোকই মারা গেছে। যারা মারা গেছে তাদের পরিবারে টাকা পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বর্তমানে আমাদের কাছে 4-5 কোটি টাকা আছে শুধু। সেখান থেকে আমরা এদের পরিবারে যদি টাকা দেই তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আর বোমা কিনতে পারবো না। এখন তাহলে কি করব? আমি নিজেও বুঝতে পারছি না কি করব। আচ্ছা, আমাদের এই রাজ্যে কালো টাকা কার কার আছে? আছে কিন্তু অনেকের, কিন্তু মেইন একজন সবকিছু দেখাশোনা করে। তাহলে ওর কাছে যাও আর 10 কোটি টাকা নিয়ে আসো। তাও কম পড়ে যাবে। 10 কোটি তো লোকজন যে মারা হয়ে গেছে তার ক্ষতিপূরণেই শেষ হয়ে যাবে। তাহলে 20 কোটি নিয়ে আসো। ঠিক আছে ভাই, আমি কালকেই যাব। আমি তাহলে রকেট আর বোমা সাথে বুলেটের অর্ডার দেই। ঠিক আছে ভাই, তাই করুন। যে যার মতো কাজ করতে থাকে। ওইদিকে বুলেট আসতে আসতে মোটামুটি 10 দিন লেগে যাবে। 10 দিন পরে অভ্র, সব কিছু এসেছে তো? জি ভাই, এসেছে। আমরা তাহলে যে কোনো সময় আক্রমণ করতে পারবো, কি বলো? জি ভাই, যে কোনো সময়ে। কিন্তু কবে করবেন? এই তো 5 দিন পরে। ঠিক আছে ভাই। 5 দিন পরে আকাশ জ্যাকির আস্তানায় আক্রমণ করার আগে চলে আসে ইরার সাথে দেখা করতে। কি ব্যাপার, তুমি আজকে দেখা করতে চেয়েছো? ব্যাপারটা কি বলো তো? একটা কাজে যাচ্ছি দূরে, ফিরবো 1 দিন পরে, আবার নাও ফিরতে পারি। নাও ফিরতে পারো। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। যদি ফিরে আসি তাহলে তো দেখবেই আমাকে। যদি ফিরে না আসি, এই লকারে একটা কাগজ আছে যা ঠিক 3 দিন পরে খুলবে। যদি আমি এর ভিতরে ফিরে আসি তাহলে তো আসলাম, যদি না ফিরি 3 দিন পরে এই চিঠিটা পড়ে নিও। এমন অদ্ভুত কথায় অনেক অবাক হয় ইরা। কোনো কিছু বোঝার আগেই আকাশ বের হয়ে চলে আসে। পরের দিন রওনা দেয় জ্যাকির আস্তানার উদ্দেশ্যে। ওইদিকে অনেক দিন তো হলো, ওদের কোনো খবর পেয়েছিস? না বস, জানি না শালার কোথায় ঘাপটি মেরে বসে আছে, কোনোভাবে ওদের খোঁজ পাচ্ছি না। এখন তাহলে উপায় কি? ওটাই তো বুঝতে পারছি না। তবে এইটুকু শুনেছি, ওরা আমাদের এই আস্তানায় কিন্তু হামলা করতে পারে। কি বলিস? তাহলে তো এখানে নিরাপত্তা বাড়াতে হবে। কিন্তু ওরা ঠিক কতজন লোক আসবে? এই কথাটা জানি, তবে আক্রমণ যখন ওরা করবে তখন পুরো দল নিয়ে আসবে। তাহলে আমাদেরও তৈরি থাকতে হবে। কোনো লোক বা গাড়ি আসতে দেখলেই সরাসরি গুলি আর বোমা দুটোই মারা শুরু করবে। 5 ঘন্টা পরে ওই ঠিকানায় আসে। তারপর বাকি পথ ওদের লোকেরা দেখিয়ে দেয়, যাদের বন্দি করেছিল। ওদের মাধ্যমে রাস্তা চিনে যাচ্ছে। 20 মিনিট পরে ওই পাহাড়েই জায়গা থাকে। ওখানে যাওয়ার রাস্তা কোনটা? আসুন আমার সাথে। ওদের নিয়ে প্রায় অনেকটা গেটের কাছাকাছি আসে। সামনেই রয়েছে গেট। অভ্র ওই লোকটাকে ওখান থেকে যেতে দেয়। বেচারা কোনো কিছু না ভেবে ওখান থেকে পালিয়ে যায়। জ্যাকি ওদের আসার অবস্থা আগেই টের পেয়ে যায়, কেননা 200 জন লোক আসলে এমনিতেই তো বোঝাই যাবে। কিছুক্ষণ পরে সামনে দেখা মাত্রই কামানের গলা দিয়ে আঘাত করবে। কিছু লোক ওখানে আসে। তখনই কামানের গোলার আঘাতে আকাশের কিছু লোক আহত হয়। তোমরাও শুরু করো, গেট থেকে শুরু করে বাকি সব কিছু উড়িয়ে দাও। এবার অভ্র আর আকাশ মিলে একের পর এক কামানের গোলা আর রকেট দিয়ে আক্রমণ করতে থাকে। এতে জ্যাকির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ও নিজেকে কি করবে বুঝতে পারছে না। যাই হয়ে যাক না কেন, ওদের কোনোভাবেই জয়ী হতে দেওয়া যাবে না। এবার দুই পক্ষের ভালো একটা লড়াই হতে থাকে।
টানা 3 ঘন্টা লড়াই করে সবাই মোটামুটি দুর্বল হয়ে যায়। কেউ সামনে আর যেতেই পারছে না। কামান কি সব শেষ? এখনো কিছুটা আছে। দাও আমাকে। এবার জ্যাকির মূল বাসায় 3টা কামান ছুঁড়ে মারে। এতে সব ধ্বংস হয়ে যায়। ওখানে অনেক কিছুই ছিল যা এখন শেষ হয়ে গেছে। আমার সব কিছু ওরা এভাবেই শেষ করে দিতে পারে না। এবার জ্যাকি সামনে আসে, কিন্তু এসেও কোনো কাজ হলো না। কিছুক্ষণের মধ্যে জ্যাকি আকাশের হাতে ধরা খায়। এখন কোথায় পালাবি? আমাকে ছেড়ে দাও। আমার যা কিছু আছে সব আমি তোমাদের দিয়ে দেব, তবুও আমাদের ছেড়ে দাও। আগে যত টাকা আছে তোর কাছে সেসব আমাকে পাঠা। জ্যাকির কাছে যা ছিল সবই দিয়ে দেয়। তারপর জ্যাকির পুরো শরীরে বোমা দিয়ে বেঁধে দেয় জ্যাকের মতো করে। এটা তুই কি করছিস? তোর ভাইয়ের সাথে যা যা করেছি তাই তাই করব। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই। তুই অনেক নিরীহ লোককে মেরেছিস, তোকে তো এত সহজে বাঁচতে দিব না। ওখানেই জ্যাকির কাহিনী শেষ। এক কথায় আকাশের সব দুশ্মন যারা ছিল সবাই শেষ হয়ে যায়। আবারও ওরা চলে আসে নিজেদের আস্তানায়। ভাই, অনেক তো লড়াই হলো, এবার তো আমাদের রেস্ট নিতে হবে। এবার আমিও রেস্ট নিব পুরোপুরিভাবে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আজ থেকে তুমি এই মাফিয়ার দায়িত্বে থাকবে। এইসব কি বলছেন ভাই? ঠিকই বলেছি, আমি এবার পুরোপুরিভাবে বিদায় নিব এই মাফিয়ার রাজত্ব থেকে। ভাই, আপনি যদি চলে যান তাহলে আমি কিভাবে কি করব? এত বছর ধরে তো সবই সামলে এসেছো, আশা করি এখনো তুমি পারবে। তারপরেও আপনি না থাকলে আমাকে এবার পরিবারের কাছে ফিরতে হবে। যদি তোমরাও নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চাও তাও তোমরা যেতে পারো। তাহলে তো ভালোই হয়। আমরা সবাই মাফিয়ার এই রাজত্ব ছেড়ে দিয়ে এখন থেকে সাধারণ জীবন যাপন করবো। হ্যাঁ, তাহলে এখানে 15 কোটি টাকা আছে, সবাইকে 7 লাখ করে দিয়ে দাও। তাহলে আজকে থেকে তোমরা সবাই সাধারণভাবে জীবনযাপন করবে, কেউ কোনো রকম আর অপরাধ করবে না। সত্যিই ভাই, আপনি সারা জীবন আমাদের মনে গডফাদার হয়ে থাকবেন ভাই। ওই দিন সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আকাশ মাফিয়ার জগৎ থেকে বিদায় নেয়। ওইদিকে ইরা বুঝতে পারছে না কি করবে, কেননা 2 দিন হয়ে গেল। পরের দিন ইরা ওই লকার খুলে কাগজটা পড়ে। পুরোটা পড়ে তো ইরা কেঁদে দেয়। সামনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। ওকে দেখে জড়িয়ে ধরে কান্না করে আরো বেশি করে। আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আমি তো ফিরে এসেছি। তুমি যে মাফিয়া জগতের গডফাদার তা কি কেউ জানে? কেউ জানে না, তবে আমি সব কিছু শেষ করে এসেছি। আজকের পর থেকে আমি সাধারণ মানুষের মতো চলাচল করব, সেজন্য আজকে বাড়িতে ফিরে যাব। তোমার বাবা তো তোমাকে নিষেধ করেছে। হ্যাঁ, অদ্রি সব কিছু স্বীকার করেছে, সেজন্য বাবা তার ভুল বুঝতে পেরেছে, সেজন্য আমাকে আসতে বলেছে। এটা তো খুশির খবর। তবে আর 3টা দিন অপেক্ষা করো, দুজনে একসাথে ফিরবো। 3 দিন পরে ওরা একসাথে ওদের শহরে আসে। ইরা ওদের বাড়িতে আর আকাশ ওদের বাড়িতে। বাড়ির সবাই খুশি হয়। আকাশ, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। এভাবে বলো না বাবা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ওইদিকে ইরাও বাসায় ফিরে। ওকে নিয়ে বাসা সবাই অনেক খুশি। পরের দিন আকাশের পরিবার ইরাদের বাড়িতে আসে। ঈশা আকাশ গল্প করতে থাকে। তখন পরিবারের সবাই একসাথে বসে আছে। আকাশ, এই নে বিয়ের রিং। রিং দিয়ে আমি কি করব? আজকে তোর বিয়ে। গতকাল এসেছি আর আজকেই বিয়ে? আমার সাথে কি মজা করছো? কোনো মজা হচ্ছে না, তোর সাথে ইরার আজকে বিয়ে হবে। কি বলো, তোমরা রাজি? আমরা রাজি। 1 মাস আগেই ওনারা তোর আর ইরার বিয়ের ব্যাপারে বলে, পরে আমরাও রাজি হয়ে যাই। তোমরা রাজিও হয়ে গেলে? বাবা মাকে আমি রাজি করিয়েছি। আমি যে তোমাদের সবাইকে রাজি করিয়েছি সে কথা কে বলবে শুনি? কথাটা শুনেই সবাই হেসে দেয়। তাহলে ম্যাডাম, মূল ব্যক্তি তুমি ছিলে। জি, তোমাকে আমি অন্য কারোর হাতে তুলে দিব, সেটা তুমি ভাবলে কি করে? তাহলে বিয়ে পড়ানোর কাজটা সেরে ফেলা যাক। ওদের বিয়ে ওখানেই হয়ে যায়। সন্ধ্যায় ইরাকে নিয়ে বাসায় ফিরে আসে আকাশ। তোমার কি একটু ভয় করছে না? ভয় তো একটু আধটু করছে। শত হোক একজন গডফাদারের সাথে সংসার করতে হবে আমাকে। তাহলে বোঝো আমি কি জিনিস। তবে এবার থেকে তুমি আমাকে ভয় পাবে। আমি কেন ভয় পাবো? তুমি যদি গডফাদার হও আমি কিন্তু তারই বউ হই।
এই পৃথিবীর যত ক্ষমতাশালী ব্যক্তি আছে তারা সবাই নিজেদের বউকে ভয় পায়, সেই জন্য আমাকে ভয় তো তোমার পেতেই হবে। কথাটা শুনে আকাশ অবাক, আর ইরা তো হেসেই দেয়। এখানেই গল্পের কাহিনী শেষ।